আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আইয়ুব বিনতে সাত্তার। আপনাদের আজকে রেগুলার ব্যাচের যে কেসের ক্লাস, সেটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে কেসের টপিক হচ্ছে হার্ট ডিজিজ আর এনিমি। এখন এটা মনে রাখতে হবে আমাদেরকে, আসলে হার্ট ডিজিজ কিন্তু এখন পাওয়া যায় এফসিপিএস এ প্রচুর। আপনি যে ইনস্টিটিউটে পড়েন না কেন, ঢাকা মেডিকেলে পাবেন, আপনি বারডেমে তো পাবেনই, সিএমএইচ এ পাবেন, বিএমইউ তে পাবেন, মিডফোর্ডে ওভাবে যদি রেগুলার না পেলেও পেশেন্ট মানে হার্ট ডিজিজের পেশেন্ট যদি আপনার থাকে, দেন মাস্ট মানে আপনি পাবেন পেশেন্টটাকে। তাহলে আমাদের এই জন্য একটা সময় বলতো যে হার্ট ডিজিজ মানে পড়তে হয় না, মানে থাক, কিন্তু আমরা হার্ট ডিজিজ কিন্তু এখন পড়তে হয়। এটা একটা। আর হচ্ছে এনিমিয়া ইনপ্রেক, মানে এনিমিয়া কিন্তু আপনি শুধু এনিমিয়া আকারে আসলে আপনি পাবেন না পরীক্ষায়, বাট অনেক কোমরবিডিটি হিসেবে এনিমিয়া পাবেন। কোন একটা প্রেগনেন্সিতে যে কোনো একটা মেডিকেল ডিসঅর্ডার বা অন্য অনেক কিছু থেকে আমাদের কিন্তু এনিমিয়াতে প্রবেশ করতে পারে, এবং প্রবেশ করার সমূহ সম্ভাবনা আছে। আচ্ছা, 1 মিনিট। সরি। তাহলে যে জায়গায় ছিলাম যে শুধু এনিমিয়া আসবে না, কিন্তু আপনাকে এনিমিয়া পড়তে হবে ওই কারণগুলোতে। এজন্য আমি আজকে সবার প্রথমে কিন্তু যদি থ্যালাসেমিয়া থাকে, শুধু থ্যালাসেমিয়া আসবে না, থ্যালাসেমিয়া রোগী হয়তো কোনো একটা কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয়েছে, সেই রোগী আপনি পেতে পারেন, এইভাবে পাবেন। এই জন্য আমরা সবার আগে হার্ট ডিজিজ বলবো, তারপরে এনিমিয়া বলবো। এখন যখন আপনি আচ্ছা কোথা থেকে পড়বেন, হার্ট ডিজিজটা আপনি দত্ত পড়লেও আপনাকে ছোট জেমস আইরিস যেটা সেটা পড়তে হবে। ফিরোজা ম্যাডামের একটা লেকচার আছে, আমি দেখা, এটা অবশ্যই আপনি ইয়েতে পাবেন, কি বলে এটাকে, জেনেসিসে পাবেন। এটা দিয়ে দিবেন রিপন ভাই। ফিরোজা ম্যাডামের একটা কার্ডিয়াক ডিজিজ প্রেগনেন্সি আছে, ছোট সাইট পাওয়া যায়, নোট পাওয়া যায়, ওটা ওটা নিয়ে নিয়েন আপনারা, তাহলে ভালো হবে। এখন আমরা কথা না বলে ঢুকে যাচ্ছি পড়ার ভিতরে। হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি যখন আমরা পড়বো, আমাদের কয়েকটা জিনিস আগে জানতে হবে। আমি আগে আপনাদেরকে কিছু মানে জিনিস বলে তারপরে আমি কেস কেস ধরে যাব। হ্যাঁ, দেখেন, কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট, মানে পেইড প্রশ্ন আছে বা পেইড কিছু বেসিক জানতে হবে আপনাকে, যে ফিজিওলজিক্যাল চেঞ্জ কি ডিউরিং প্রেগনেন্সিতে। আপনার ফিজিওলজিক্যাল কি চেঞ্জ গুলো হয় আমরা এটা জানি সবাই। আমি যদি এটাকে ছোট করে বলি, মানে কোইনসাইজ করে বলি, তাহলে আমরা যে কি যে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, ব্লাড প্রেশার কিন্তু কমে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে, ভেনাস প্রেশার বা লোয়ার এক্সট্রিমিটিতে সেটা আপনার বাড়ে, হার্ট রেট বাড়ে, ব্লাড ভলিউম বাড়ে, ইউট্রাসে ব্লাড ফ্লো বাড়ে। মেইনলি কার্ডিয়াক আউটপুট বাড়ছে, ব্লাড ভলিউম বাড়ছে, ব্লাড ফ্লো বাড়ছে, হার্ট রেট বাড়ছে। সো আলটিমেটলি ব্লাড প্রেশারটা কমতেছে। তাহলে এইটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, যে ফিজিওলজিক্যাল চেঞ্জ মেইনলি যেটা কার্ডিয়াক আউটপুট, যে কার্ডিয়াক আউটপুটটা 5 সপ্তাহ থেকে বাড়া শুরু করে এবং 40 to 50% হয়ে যায় 30 উইকস, 30 to 34 উইকস, এবং ফার্দার সে আপনার বাড়বে লিভার পেন স্টার্ট হলে, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি সে 70% পর্যন্ত ইনক্রিজ করে। সো এই প্যাথোফিজিওলজিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আপনার এটার সাথে হার্ট ডিজিজের মানে ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম যে কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে, ব্লাড ভলিউম বাড়তেছে, ব্লাড প্রেশার কমতেছে, ভাস্কুলার রেজিস্ট্যান্সটা কমতেছে, এটা গেল। তাহলে এটা ইম্পর্টেন্ট। এরপরে আপনি জানেন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওনারা অসংখ্যবার মানে জিজ্ঞাসা করবে, আচ্ছা ওটার আগে একটু জেনে নেই যে অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল কি চেঞ্জ হয় প্রেগনেন্সিতে নর্মালি, যেটা কিনা কার্ডিয়াক ডিজিজের সিমটমের সাথে আপনার মিমিক করে, এটা ওনারা জিজ্ঞাসা করে। যেমন আপনার ইটস আ হাইপার ডাইনামিক, রেখে দিব, যেমন এটা হাইপার ডাইনামিক একটা সার্কুলেশন। তো আপনার এখানে কিন্তু পেশেন্টের ডিসনিয়া, ফ্যাটিক এবং ডিক্রিজ এক্সারসাইজ টলারেন্স, ট্যাকিকার্ডিয়া, এগুলো কিন্তু নর্মালি থাকবে প্রেগনেন্সিতে, এবং এটা হার্ট ডিজিজের পেশেন্টেরও থাকে। তো এই জিনিসটা আপনার মিমিক করছে হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি এবং নর্মাল প্রেগনেন্সিতে। এখানে যেটা আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে, যে টাইপ অফ হার্ট ডিজিজ কি।
আমাদের হচ্ছে স্ট্রাকচারাল এবং কনজেনিটাল। স্ট্রাকচারালের মধ্যে হচ্ছে আপনি মনে রাখবেন যে রিউমেটয়েড হার্ট ডিজিজ যেগুলা, মাইট্রাল স্টেনোসিস, এটা মোস্ট কমন, অ্যাওরটিক স্টেনোসিস। আরেকটা হচ্ছে কনজেনিটাল, এই নামগুলো জানতে হয়, ম্যাডামরা জিজ্ঞাসা করে। কনজেনিটালের মধ্যে সায়ানোটিক, অ্যাসায়ানোটিক, অ্যাসায়ানোটিক আমরা জানি এএসডি, ভিএসডি, প্যাটেন্ট ডাক্টার আর্টারিওসাস এগুলা। আর সায়ানোটিকের মধ্যে মেইনলি ফেলার্স টেট্রালজি, এজেনমেনজার সিনড্রোম। আর আদার্স এর মধ্যে কোয়ারকশন অফ এওরটা, এগুলো যেগুলো বলেন ওটা তো ইম্পর্টেন্ট না। তাহলে আমি যেটা বললাম যে ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, কোন অ্যাক্টিভিটিস গুলা আপনার বা সিমটম গুলা মিমিক করছে। টাইপ অফ হার্ট ডিজিজ, যে আমার কনজেনিটাল এবং স্ট্রাকচারাল। স্ট্রাকচারালটা রিউমেটয়েড হার্ট ডিজিজ, কনজেনিটালের মধ্যে সায়ানোটিক, অ্যাসায়ানোটিক ভাগ করে আমরা বলবো। সায়ানোটিকটা ফেলার্স টেট্রালজি, এজেনমেনজার সিনড্রোম, আর অ্যাসায়ানোটিকে মেইনলি এএসডি, ভিএসডি, পিডিএ, এগুলো আমাদের জানতে হবে। এখন যেটা খুবই ইম্পর্টেন্ট বা প্রচন্ড রকম ভাবে জানতে হবে আমাদের, যে প্রেগনেন্সিতে হার্ট ডিজিজের এফেক্ট কি, হার্ট ডিজিজে প্রেগনেন্সির এফেক্ট কি। এখন দেখেন প্রেগনেন্সির প্রোফাউন্ড এফেক্ট আছে কার্ডিয়াক ডিজিজের উপরে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ হচ্ছে এই যে একটু আগে বললাম যে কার্ডিয়াক ওয়ার্কটা ইনক্রিজ হয় প্রেগনেন্সিতে। এখন যেটা নর্মাল ইন্ডিভিজুয়ালের হার্ট নিতে পারে, ডিজিজ হার্ট সেটা নিতে পারে না। তো একটা হার্ট ডিজিজের পেশেন্ট যখন প্রেগনেন্ট হয়, এই প্রেগনেন্সিটা প্রিসিপিটেট করে তার হার্ট ফেলিওর হতে, পালমোনারি এডেমা হতে, পালমোনারি এম্বোলিজম হতে, রিউমেটয়েড কার্ডাইটিস হতে, সাব অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হতে। আলটিমেটলি ম্যাটারনাল মর্টালিটিটা হাই হয়ে যায় অ্যারাউন্ড 15%। তাহলে এই হচ্ছে আপনার ইফেক্ট। একটা হার্ট ডিজিজ উইমেন যখন প্রেগনেন্ট হয়, সেই প্রেগনেন্সিটা ওর হার্ট ফেলিওরকে অ্যাগ্রাভেট করে, পালমোনারি এডিমা হতে অ্যাগ্রাভেট করে, পালমোনারি এম্বোলিজমটাকে অ্যাগ্রাভেট করতেছে, রিউমেটয়েড আর্থারাইটিস হলে সেটার এন্ডোকার্ডাইটিস অ্যাগ্রাভেট করে। সো আলটিমেটলি ও কি করতেছে, ও মায়ের মর্টালিটি বাড়ানোর জন্য যা যা করার দরকার সবই সে করতেছে। এখন প্রেগনেন্সিটা কি করে এবং কিভাবে সেই জিনিসগুলো করতেছে, কখন কখন তার হার্ট ফেলিওর হচ্ছে, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস। যে ওই যে আমি আপনাকে বললাম যে কার্ডিয়াক আউটপুট বাড়া শুরু হয় 5 সপ্তাহ থেকে, পিকে যায় 30 থেকে 34 সপ্তাহে, আফটার ডেলিভারি আরো বাড়ে, পিরিয়ড পেরিয়ামও থাকে। তাহলে এই সময়গুলো ডেঞ্জার পিরিয়ড। দেখেন হার্ট ফেলিওরটা কখন হয়, বলেছে যে বিটুইন 12 to 16 উইকস, যখন হাইপারডাইনামিক সার্কুলেশনটা স্টার্ট হয়, এটা 1 নাম্বার। 2 নাম্বার, বিটুইন 28 to 32 উইকস। কারণ কি, এই সময়ে পিকে যায় 50% পর্যন্ত, এবং এই সময়ই অ্যারাউন্ড 50% পেশেন্টের কিন্তু হার্ট ফেলিওর হচ্ছে। ডিউরিং লেবারে, একটু আগে আমি বলছি যে লেবারে এভরি ইউট্রাইন কন্ট্রাকশন 300 to 500 ml অফ ব্লাডটা ইউটেরাল প্লাসেন্টাল সার্কুলেশনে ঢুকে যাচ্ছে। তো আপনার হার্ট ফেলিওর তখন করতে পারে ডিউরিং সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। এবং 4 নাম্বার হচ্ছে আফটার ডেলিভারি অফ দ্য বেবি অফ দ্য প্লাসেন্টা, সাডেন ট্রান্সফিউশন অফ দ্য ব্লাড ফ্রম দ্য লোয়ার এক্সট্রিমিটিস। সো ওই সময় আপনার হার্ট ফেলিওর হতে পারে। ডিউরিং পিরিয়ড পেরিয়ামে হয় ফলোইং জাস্ট আফটার দ্য ডেলিভারি 4 to 5 days। সাম পেশেন্টের পালমোনারি হাইপারটেনশন, এজেনমেনজার সিনড্রোম, অ্যাওরটিক স্টেনোসিস যাদের আছে, তাদের পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, পালমোনারি এম্বোলাইজেশন হচ্ছে, পেশেন্ট অনেক সময় বেড রিডেন থাকে। সো সেকেন্ডারি রাইজ অফ হাইপারকোয়াগুলেবল স্টেট। তাহলে এই 5টা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড ওয়ার বা হোয়েন হার্ট ফেলিওর অকার। সেগুলো কি কি, বিটুইন 12 থেকে 16 সপ্তাহ, 28 থেকে 32 সপ্তাহ, ডিউরিং লেবার 3 নাম্বার এবং সেকেন্ড স্টেজ। 4 নাম্বার হচ্ছে আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি এন্ড দ্য প্লাসেন্টা। 5 নাম্বার হচ্ছে ডিউরিং পিরিয়ড পেরিয়াম। এই সময়ে আপনার হার্ট ফেলিওর হবে। তাহলে এটা হচ্ছে প্রেগনেন্সির উপরে হার্ট ডিজিজ, মানে প্রেগনেন্সি হার্ট ডিজিজের উপরে কি এফেক্ট করে। আর এফেক্ট অফ হার্ট ডিজিজ অন প্রেগনেন্সি কি, ও প্রেগনেন্সিটাকে কিভাবে অ্যাগ্রাভেট করছে, সেটা হচ্ছে যে ফিটাল লস বাড়ায়, প্রি ম্যাচুরিটি বাড়ায়, প্রিটার্ম লেবার করে, এফজিআর করে, এবং এগুলো মেইনলি সায়ানোটিক হার্ট ডিজিজ হয়। আর ফিটাল ডেথ হয় মারফান সিনড্রোম, পালমোনারি হাইপারটেনশন গ্রেড 3 এবং গ্রেড 4 মিহা। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনার এফেক্ট অফ হার্ট ডিজিজ অন প্রেগনেন্সি, এফেক্ট অফ প্রেগনেন্সি অন হার্ট ডিজিজ। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এফেক্ট অফ প্রেগনেন্সি অন হার্ট ডিজিজ হচ্ছে সে হার্ট ফেলিওর করাই দিবে আপনার, দেন পালমোনারি এডিমা, পালমোনারি এম্বোলিজম, এন্ডোকার্ডাইটিস, এইগুলা করে। আর প্রেগনেন্সির উপরে কি করতেছে, সে ফিটাল লস করতেছে, এফজিআর করতেছে, প্রিটার্ম ডেলিভারি যেতে হয়, প্রিম্যাচুরিটি করছে, এবং আপনার ফিটাল ডেথ পর্যন্ত হচ্ছে। কখন কখন হার্ট ফেলিওর হয়, 5টা জায়গায় হার্ট ফেলিওর হয়, ডেঞ্জার পিরিয়ড। এই
প্রত্যেকটা প্রশ্ন ধরবে। আমি যে কয়টা প্রশ্ন বলবো এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় ধরবে, এবং এইগুলা পড়লেই আপনার কিন্তু পড়া হয়ে যাবে। আর আর বেশি কিছু পড়তে হবে না। এখন বলছে যে প্রেডিক্টর কারা, কারা অ্যাডভান্স ম্যাটারনাল আউটকাম হচ্ছে কাদের ক্ষেত্রে? যাদের আগে হার্ট ফেলিওর হিস্ট্রি আছে, অ্যারিথমিয়া বা স্ট্রোকের হিস্ট্রি আছে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেস লাইন, যখন সে প্রেগনেন্সি শুরু করেছে নিহা ক্লাসিফিকেশনটা 2 এর বেশি। 3 নাম্বার, তার লেফট হার্ট অবস্ট্রাকশন আছে ইকোতে, মাইটাল ভালভের এরিয়াটা কম 2 সেন্টিমিটার স্কোয়ার, অ্যাওরটিক ভালভের 1.5 সেন্টিমিটার স্কোয়ার, আর লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন যাদের 40%-এর নিচে, এদের ম্যাটারনাল আউটকাম ইজ ভেরি পিওর। এটা মনে রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে ওদের হচ্ছে ম্যাটারনাল আউটকামটা আপনার পোর হচ্ছে। এরপরে আসেন, আমি হিস্ট্রিতে যাওয়ার আগে এই কয়টা জিনিস বলে নিব। নিহা গ্রেডিংটা কি? নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন যে তারা গ্রেডিং করেছে গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1 হচ্ছে আনকম্প্রোমাইজড, ভালো আছে সে, সে নো লিমিটেশন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি। গ্রেড 2 হচ্ছে স্লাইটলি কম্প্রোমাইজড, স্লাইট লিমিটেশন অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, পেশেন্ট ইজ কমফোর্টেবল এট রেস্ট বাট অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার ডিসকমফোর্ট করতেছে, এটা হচ্ছে নিহা গ্রেড 2। নিহা গ্রেড 3 হচ্ছে সে মার্কলি কম্প্রোমাইজড, সে মার্ক লিমিটেশন অফ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সে মার্কলি কম্প্রোমাইজড, মার্ক লিমিটেশন অফ দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এরপরে আপনার হচ্ছে নিহা গ্রেড 4। নিহা গ্রেড 4টা সবচেয়ে খারাপ, এটা সিভিয়ারলি কম্প্রোমাইজড ইভেন এট রেস্ট, সে রেস্টে থাকা অবস্থাতেও তার আপনার মানে কি বলে এটাকে, কম্প্রোমাইজ হচ্ছে, তার মানে ডিসকমফোর্ট শুরু হয়ে যাচ্ছে। তাহলে নিহা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এন্ড দেন গ্রেড 4। আমি যেটা বললাম আউটকাম খারাপ কাদের, গ্রেড 2 এর উপরে চলে গেলেই কিন্তু তার আউটকাম খারাপ হবে। গেল। এরপরে আমরা যাই কখন সে প্রেগনেন্সি নিতেই পারবে না, কন্ট্রাইন্ডিকেশন অফ প্রেগনেন্সি। 5টা কজ আপনারা মুখস্থ রাখবেন: সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, এজেনমেনজার্স ডিজিজ, মারফান সিনড্রোম উইথ অ্যাওরটিক ইনভলভমেন্ট, অ্যাওরটিক কোয়ার্কশন উইথ ভালভুলার ইনভলভমেন্ট এন্ড হিস্ট্রি অফ পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। আরেকটা হচ্ছে যদি নিহা গ্রেডটা 3 এবং 4 হয়। এই কয়টা হচ্ছে আপনার কন্ট্রাইন্ডিকেশন অফ প্রেগনেন্সি। এরপরে আমরা একটা জিনিস বলবো যে একটা হার্ট ডিজিজের রোগী আপনি তাকে কি প্রিকনসেপশনাল কাউন্সেলিং দিবেন। উইমেন উইথ হার্ট ডিজিজ who desire to become বা for pregnancy should be offered preconceptional counseling. কাউন্সেলিংটা দিতেই হবে আপনাকে। তাকে আপনি কি কি বলবেন কাউন্সেলিং সেশনে? তার অপটিমাম টাইম ফর বিং প্রেগনেন্ট, তার প্রেগনেন্সি অন এফেক্ট কি হার্ট ডিজিজের উপর প্রেগনেন্সির এফেক্ট কি, বাচ্চার এফেক্ট কি, কি পরিমাণ ফলো আপ করতে হবে, কি ট্রিটমেন্ট নিতে হবে, টারশিয়ারি সেন্টারে ডেলিভারি করতে হবে, লেবারটা কি অবস্থা হবে, সব কিছু আপনাকে এখানে বলতে হবে। তাহলে প্রিকনসেপশনাল কাউন্সেলিং আমরা হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন দিব, রিসেন্ট ইকো করতে হবে আমাদেরকে, ইসিজি করতে হবে, ফাংশনাল ক্লাসিফিকেশন করবো। ওই যে নিহা বললাম 2, 3, 2 এর উপরে গেলে তো আমি তাকে প্রেগনেন্সি পোস্টপোন করবো, তো কন্ট্রাইন্ডিকেশন। তাহলে আমার তাকে এক্সটেন্সিভ টেস্টিং যে করতে হবে ডিউরিং দ্য প্রেগনেন্সি, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ ভিজিট, নিড অফ ডেলিভারি ইন আ টারশিয়ারি সেন্টার হসপিটাল, নিড ফর প্রলং হসপিটালাইজেশন, এবং কিছু সার্জিক্যাল প্রসিডিওরও লাগতে পারে, এগুলোর সম্বন্ধে পড়তে হবে। বলতে চাপান তো। এবং কাউন্সিলিং এ আপনাকে ক্লিনিক্যাল যে প্রবলেম গুলা হতে পারে, যে তার হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি এডেমা হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, এগুলো আপনাকে বলতে হবে। এবং আর্লি হসপিটাল অ্যাডমিশন, তাকে যে শোয় রাখবো আমি লেবারের আগেই, সেন্ট্রাল যে হিমোডাইনামিক মনিটরিং করতে হবে, ইন্ডাকশন অফ লেবার দিতে হতে পারে, কাটশট করতে হবে সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, মেথড অফ অ্যানাস্থেসিয়া ডিউরিং দ্য লেবার এন্ড ডেলিভারি, এন্ডোকার্ডাইটিস প্রোফাইলেক্সিস আপনাকে দিতে হবে, অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি দিতে হবে। এই প্রত্যেকটা জিনিস আপনাকে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ বলতে হবে। এবং এখানে এটাও ইম্পর্টেন্ট, ওই যে কয়টা 5টা 6টা আমি কন্ট্রাইন্ডিকেশন বললাম, যে এইগুলা থাকলে পেশেন্ট কিন্তু আপনার প্রেগনেন্ট হতে পারবে না। তাহলে এই জিনিসটা আপনাকে বলতে হবে। তাহলে কি বললাম, যে কারা হাই রিস্ক ফর ম্যাটারনাল ডেথ, পালমোনারি হাইপারটেনশন, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, সিম্পটোমেটিক অবস্ট্রাকটিভ লেশন, মারফাস সিনড্রোম উইথ অ্যাওরটিক ইনভলভমেন্ট, মেকানিক্যাল প্রসথেটিক পাল্প, এগুলো আমি আগেও বলছি। তাহলে এই কয়টা জিনিস আমি বলে এখন হিস্ট্রিতে ঢুকবো। আমি কি কি বললাম? ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি 1। 2 নাম্বার হচ্ছে সিমটমস দ্যাট মিমিক হার্ট ডিজিজ উইথ নর্মাল প্রেগনেন্সি।
4 নাম্বার নিহা গ্রেডিং বললাম। 5 নাম্বার প্রেগনেন্সির এফেক্ট অন হার্ট ডিজিজ এন্ড হার্ট ডিজিজের এফেক্ট অন প্রেগনেন্সি। 6 নাম্বার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন ইন প্রেগনেন্সি। 7 নাম্বার হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং ফর হার্ট ডিজিজ। এইগুলা বলার পরে এখন আমি একটা হিস্ট্রিতে যাব, তারপরে আস্তে আস্তে ঢুকবো। এখন দেখেন আপনি হার্ট ডিজিজের পেশেন্ট কিরকম ভাবে পাবেন। আমরা ইউজুয়ালি 2 ধরনের পেশেন্ট পাই। ওই যে 2 ধরনের ক্লাসিফিকেশন বললাম, একটা হচ্ছে আপনার রিউমেটিক হার্ট ডিজিজ, যেটা স্ট্রাকচারাল, এটা খুবই কমন, মেইনলি ম্যাট্রাল স্টেনোসিস পাওয়া যায়। আর একটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। ঠিক আছে, কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আপনি এএসডি বিএসডি যে কোনোটাই পেতে পারেন। তাহলে হিস্ট্রিতে আপনি কি কি পড়বেন? হিস্ট্রিতে মেইনলি পেশেন্ট যদি বলতে পারে, টাইপ অফ ডিফেক্টটা বলতে হয়, কোনো সার্জারি আছে কিনা, মানে এগুলা বলে, মানে এই পয়েন্টগুলো মনে রাখবেন, যেগুলা ডিসক্রাইব করতে হবে, যে তার টাইপ অফ সার্জারি ডিসক্রাইব করতে হবে, তার কোনো সার্জারি হয়ে থাকলে ডিসক্রাইব করতে হবে, সে বর্তমানে ড্রাগস নিচ্ছে কিনা কোনো, যেমন অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিকোয়াগুল্যান্ট, বিটা ব্লকার, এগুলা ইনক্লুড করতে হবে। নিহা গ্রেডিংটা বলতে হবে। এই 4টা জিনিস হিস্ট্রিতে আপনাকে ইনভলভ করতে হবে। তাহলে আমি যদি একটা পেশেন্টের হিস্ট্রিতে আপনাদেরকে বলি, একটা ডামি, যে একটা মিসেস ওয়াই বা এক্স, সে একটা 20 ইয়ার্স এর উইমেন, আমরা একটা প্রেগন্যান্সি বলি। আচ্ছা, তাহলে যে জায়গায় ছিলাম, যে মিসেস এক্স, 22 years old, she is a primary housewife of low middle class family, admitted at this hospital at 30 weeks, 30 weeks of pregnancy with the chief complaint of ধরেন কাফ আছে তার for last 2 days, বা কাফ respiratory distress for 2 days. She is a diagnosed case of heart disease for last 6 year, 5 year, যেটাই সে বলে না কেন, এটা আপনাকে বলে ফেলতে হবে। তাহলে আমরা হিস্ট্রিটা ইলাবোরেট করবো কিভাবে? যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট, শি ওয়াজ আ রেগুলারলি মেনস্ট্রুয়েটিং ওমেন উইথ অ্যাভারেজ ফ্লো এন্ড ডিউরেশন, এলএমপি ওয়াজ অন এত, অ্যাকর্ডিংলি ইডিডি উইল বি অন এত, হার প্রেগনেন্সি ওয়াজ মানে প্ল্যান প্রেগনেন্সি বলেন ধরেন আপনি, and also date by early ultrasound scan. She was on regular antenatal checkup with senior obstetrician, cardiologist, and was duly immunized against tetanus. এটা আপনি বলে দেন। এরপরে আসেন যে প্রেগনেন্সিটা আনইভেন্টফুল ছিল till 30 weeks. Then she developed cough and respiratory distress even at rest. এই জন্য তো সে ভর্তি হয়েছে, না তো সে ভর্তি হতো না। For this reason she admitted in this hospital for further management. এরপরে যান পেশেন্টের হিস্ট্রি, যে she had been suffering from rheumatoid heart disease since her 14 years of age and treated with injection benzathine penicillin monthly for 4 years, 3 years, 5 years, সে যেটা বলে আপনাকে। Then she was reasonably well. For 3 years ago, she again developed cough and respiratory distress and was diagnosed as a case of mitral stenosis, and mitral commissurectomy was done. এত সালে হয়েছে। ওটি হইলে বলবেন, না হইলে বলবেন না। যদি না হয়, conservatively treated on medication and she is well, and with consultation of cardiologist and obstetrician, সে প্রেগনেন্ট। এটা তো আমরা প্রথমেই বলে দিছি। দেন সার্জারি, সে কার্ডিওলজিস্টের অ্যাডভাইস অনুযায়ী সে বর্তমানে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, পেনভিক খাচ্ছে মনে করেন, সেটা আপনি বলেন যে ডেইলি সে খায় ফর লাস্ট এতদিন ধরে, এবং সে এখন বর্তমানে যেটা 30 সপ্তাহ, সে অ্যান্টিকোয়াগুলেন্ট খায় কিনা, সে কি ওয়ারফেরিন খায় কিনা, খাইলে বলবেন যে শি টুক ওয়ারফেরিন ডেইলি। এন্ড এখন আসেন আপনি প্রেগনেন্সি, আপনি হার্ট ডিজিজের বর্ণনা দিয়ে দিলেন, যে তার এই এই কাহিনী হয়েছে, সেইগুলা করতেছে, এবং সে কি যেন বলে, সেই ট্রিটমেন্ট গুলো নিয়েছে। এখন এই যে 30 সপ্তাহে আপনার কাছে কাফ এবং রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে সে ভর্তি হয়েছে, তার কোনো কমপ্লিকেশন আছে না নাই, সেটা আপনাকে রুল আউট করতে হবে। যে দেয়ার ইজ নো হিস্ট্রি অফ সোর থ্রোট, ফিভার, ডিসইউরিয়া অর ডেন্টাল ক্যারিজ, কারণ এগুলা হার্ট ফেলিওরকে মানে প্রভোগ করবে, ইনফেকশন। রিগার্ডিং অবস্টেট্রিক হিস্ট্রি, শি ইজ ম্যারিড ফর এত ইয়ার্স, ধরেন 1.5 years, and couple use no method for contraception. এখন সে প্রেগনেন্ট হয়েছে, শি ইজ নর্মোটেনসিভ, নন ডায়াবেটিক, বাউল ব্লাডার হ্যাবিটিস নর্মাল। মানে ইনফেকশনের সোর্স গুলো তার আছে না নাই আপনাকে বলতে হবে। এই হলো তার হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি থাকলে বলবেন, অন্য কোনো কোমরবিডিটি থাকতে বলবেন, ওগুলো বললেন। দেন ইউ হ্যাভ টু কমপ্লিট
এক্সামিনেশন। আপনি বলেন মেইনটেইন অ্যাডিকুয়েট প্রাইভেসি, আই এক্সামিন হার। প্রথমে আমাদের প্রিকর্ডিয়াম এক্সামিনেশন। এখানে জেনারেল এক্সামিনেশনে আপনার এনিমিয়া, জন্ডিস এগুলো তো আমরা দেখি, প্লাস আপনি সাইনোসিস, ক্লাভিং, জেবিপি দেখবেন, এনগর্জ এই টার্মিনোলজি গুলো ধরতে পারে। আপনি ওটা বলেন আর না বলেন, সাইনোসিস নাই, ক্লাভিং নাই, এই দুইটা কথা আপনি বলে ফেলবেন। দেন আপনি প্রিকোডিয়ামে আসেন। প্রিকোডিয়ামে কি আমরা দেখি? ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। পারকাশন তো হবে না, ইন্সপেকশন, পালপেশন, অসকালটেশন। ইন্সপেকশনে কি? হার্টের শেপ, সিমেট্রি, ভিজিবল পালসেশন, এগুলো মুখস্থ করবেন। যে অন ইন্সপেকশন আপনার হচ্ছে symmetrical chest wall, normal shape, no visible pulsation, but there is a scar mark. যেহেতু আমি বলেছি একটা mitral commissurectomy হয়েছে, scar mark এত ইনটু এত সেন্টিমিটার along with the left sternal border is thin. এটা হচ্ছে আপনার ইন্সপেকশন। পালপেশনে আমরা কি দেখি? চারটা জিনিস দেখতে হয়। লোকালাইজেশন অফ দ্য অ্যাপেক্স বিট, 2 নম্বরে থ্রিল, 3 নম্বরে লেফট পেরাস্টার্নাল হিপ, 4 নম্বরে পালপেবল P2। লোকালাইজেশন অফ দ্য অ্যাপেক্স বিট আপনি 5th ইন্টারকোস্টাল বা 4th ইন্টারকোস্টাল স্পেসে দেখতে পাচ্ছেন। থ্রিল হচ্ছে পালপেবল মারমার। চারটা জায়গায় দেখবো আমরা। মাইট্রাল যেটা অ্যাপেক্স বিট যেখানে সেখানে, ট্রাইকাসপিড এটা হচ্ছে লেফট স্টার্নাল বর্ডার বরাবর 5th ইন্টারকোস্টাল স্পেস, অ্যাওর্টিক হচ্ছে রাইটে 2nd ইন্টারকোস্টাল স্পেস, আর পালমোনারি হচ্ছে লেফটে। তাহলে দেখেন একটা হচ্ছে অ্যাপেক্স বিট যেখানে, একটা হচ্ছে আপনার মাইট্রাল সেটা হচ্ছে আপনার অ্যাপেক্স বিট, আর একটা হচ্ছে ট্রাইকাসপিড সেটা 5th ইন্টারকোস্টাল স্পেসে লেফটে। দেন আসেন রাইটে চলে আসেন, রাইট সেকেন্ড, লেফট সেকেন্ড। রাইট সেকেন্ড হচ্ছে আপনার অ্যাওর্টিক, আর লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল হচ্ছে পালমোনারি। এই চারটা জায়গায় মাইট্রাল, ট্রাইকাসপিড, অ্যাওর্টিক, পালমোনারি, এই চারটা জায়গায় আপনি মারমারটা শুনবেন, মানে আপনি স্টেথো লাগাবেন। তাহলে আপনি ইন্সপেকশন থেকে আমি আবার বলি যে অন প্রিকোডিয়াম এক্সামিনেশন, অন ইন্সপেকশন chest wall symmetrical, normal shape, no visible peristalsis or pulsation, but there is a scar mark এই জায়গায়। On palpation, apex bit located left 4th intercostal space, and there is absence of thrill or left parasternal hip palpable P2. দেন অসকালটেশন আপনি করেন, চারটা এরিয়াতে অসকালটেশন করবেন, কোনো পালপেবল মারমার, আপনার অডিবল মারমার আপনি আছে কি নাই। ওখানে কোনো পালপেবল মারমার নাই, এখানে কোনো অডিবল মারমার। এই হচ্ছে আপনার এক্সামিনেশন। এখন যদি মারমার পান, এমএসএ কি ধরনের মারমার পাওয়া যায়, এইটার ক্রাইটেরিয়া গুলো আমাদেরকে জানতে হবে। লো পিচড, লোকালাইজড, রাফট, রাম্বলিং, মিড ডায়াস্টোলিক মারমার, best heard with the bell of the stethoscope in the left lateral position, breath holding as expiration and no radiation. আমি আরেকবার বলি, এমএসএ যে মারমারটা পাওয়া যায় ওর ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে লো পিচ, লোকালাইজড, রাফট, রাম্বলিং, mid diastolic murmur, best heard with the bell of a stethoscope in left lateral position, breath hold on expiration and no radiation. তাহলে এটা পাইতে পারেন। আমি তাহলে এতক্ষণ ধরে যা হিস্ট্রি বললাম, সো আপনার ডায়াগনোসিস কি হবে? প্রাইমারি 30 উইকস প্রেগন্যান্সি উইথ grade 3 or grade 4 heart disease with history of mitral commissurectomy due to mitral stenosis, because ওর কাফ এবং রেসপিরেটরি স্ট্রেস আছে রেস্টে, সো এই জন্য সে ভর্তি হয়েছে। তাহলে আপনি বলেন প্রাইমারি 30 উইকস প্রেগন্যান্সি উইথ গ্রেড 3 হার্ট ডিজিজ উইথ হিস্ট্রি অফ মাইট্রাল কমিশনারেটমি ডিউ টু মাইট্রাল স্টেনোসিস। এরপরে আপনার প্রশ্নগুলো ঢুকবে। প্রথমে গ্রেডিং, যেহেতু আপনি গ্রেড 3 বলেছেন, আপনাকে বলবে গ্রেড বলতে, এটা আমি আপনাদেরকে পড়াইলাম গ্রেড 1 2 3 4। আরেকবার বলি, গ্রেড 1 এ লো লিমিটেশন, গ্রেড 2 তে লিমিটেশন অন অর্ডিনারি অ্যাক্টিভিটি, গ্রেড 3 তে লেস দেন অর্ডিনারি অ্যাক্টিভিটি, আর 4 এ ডিসকমফর্ট ইভেন এট রেস্ট। এরপরে আপনার মায়ের কি কমপ্লিকেশন, বাচ্চার কি? মায়ের হার্ট ফেলিওর হবে, সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হবে, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এডেমা। আবার সরি, তাহলে যেটা বললাম যে মায়ের হার্ট ফেলিওর, এম্বোলিজম, সাবএকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, পালমোনারি এডিমা এগুলো হতে পারে। প্রিটার্সে তো বলেছি সাধারণত বাচ্চার কিছু হয় না, বাট বাচ্চা এফজিআর, প্রিটার্ম ডেলিভারি যে কমপ্লিকেশন, আইওডি, এগুলো তার হতে পারে। এরপরে আসেন হার্ট ফেলিওর কখন হয়, এটা বললাম 12 থেকে 16 সপ্তাহ, 28 থেকে 32 সপ্তাহ, ডিউরিং লেবার এন্ড সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার, জাস্ট আফটার দ্য ডেলিভারি এবং পিওরপেরিয়াম।
এখানে ফিচার্স অফ হার্ট ফেলিওর অনেক সময় ধরে যে রাইট হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওরটা আমাদের কমন। সেখানে ডিসেপনিয়া, অর্থোপনিয়া, পারোক্সিসমাল নকটার্নাল ডিসেপনিয়া, গ্যালোপ্রিদম, কাফ হেমোপ্টাইসিস, যেটা আমাদের এখানে সিম্পটম, এগুলো আপনি পেতে পারেন। কিছু বলবেন? আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে আমাদের হার্ট ফেলিওর ফিচার জিজ্ঞাসা করতে পারে যে ডিসেপনিয়া, অর্থোপনিয়া, পারোক্সিসমাল নকটার্নাল ডিসেপনিয়া, তারপরে যে বললাম যে কাফ হেমোপ্টাইসিস, এগুলো আপনি পাবেন। আপনি ফাইন্ডিংস গুলো তো বললাম, আমি পালপেবল মানে মাইট্রাল স্টেনোসিসের যে মারমারের ক্রাইটেরিয়া, এটাও পরীক্ষায় ধরে। তাহলে এটা গেল। এরপরে প্রশ্ন করবে আপনাদেরকে যে এই রোগীটা যে তোমার কাছে ভর্তি হলো, এখন ধরো এর হার্ট ফেলিওর ডায়াগনোসিস করলা, তো ওকে কিভাবে ম্যানেজ করবে? ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর ডিউরিং প্রেগনেন্সি ওনাদের খুবই পছন্দ। দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট বললে আমরা ডায়াগনোসিস থেকে শুরু করি না, যে ওই রোগীটা তুমি বলেই দিয়েছি যে ওর হিস্ট্রি নিতে হবে, যে চাইল্ডহুড কোনো ফিভার, এটা না হয় ডায়াগনোস, না হলে যে আপনার কাছে এসে হার্ট ডিজিজ ডায়াগনোসিস হলো, তাহলে আপনার হিস্ট্রি নিতে হবে যে চাইল্ডহুডে কোনো ফিভার ছিল কিনা, প্রলং ইনটেক অফ অ্যান্টিবায়োটিক্স নিয়েছিল কিনা, অথবা সে হয়তো আগে থেকেই জানে যে তার একটা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, সে অবস্থায় সে প্রেগনেন্ট হয়েছে, তার সার্জারি দিয়ে কারেকশন হয়েছে, তাহলে এগুলো আমার হিস্ট্রিতে নিতে হবে। দেন সিমটম তো বলেছি, ব্রেথলেসনেস, পালপিটেশন, ডিসেপনিয়া, অর্থোপনিয়া, চেস্ট পেইন, সিনকপাল অ্যাটাক। ঠিক আছে, প্রিভিয়াস প্রেগনেন্সি, এটা তো প্রাইমারি, প্রিভিয়াস প্রেগনেন্সি হলে সেখানে তার হার্ট ডিজিজ ছিল, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, তার মেডিকেল ডিসঅর্ডার গুলো আছে কিনা, এগুলো সব আমি জেনে নিলাম। দেন এক্সামিনেশনটা আমি বলেছি যে অ্যানিমিয়া, ওবেসিটি, এডিমা, এগুলো আছে কিনা, চেস্ট এক্সামিনেশনে মার পাচ্ছি কিনা, এগুলো আপনি দেখলেন। তাহলে ম্যানেজমেন্টে আপনি হিস্ট্রি, এক্সামিনেশন এগুলো বললেন। এরপর আপনি ইনভেস্টিগেশন কি করবো? আমরা ইসিজি, ইকো করি, চেস্ট এক্সরে আমরা করতে চাই না, যদি খুবই জরুরি হয় সেখানে মানে শিল্ড ইউজ করলে আপনি কার্ডিওমেগালি পেতে পারেন। দেন আপনি হার্ট ফেলিওর হলে তো কি ট্রিটমেন্ট দিবেন আমি বলতেছি। মনিটরিং কিভাবে করবেন এই রোগীটাকে? অ্যান্টিনেটালি টারশিয়ারি সেন্টারে পাঠাতে হবে, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, ফিটো ম্যাটার্নাল, কার্ডিওলজিস্ট, যেগুলো সবাইকে নিয়ে করতে হবে। ইনজেকশন বেনজাথিন, পেনিসিলিন দিতে হবে টু থ্রু আউট দ্য প্রেগনেন্সি টু রিকারেন্স অফ দ্য আপনার হচ্ছে কি বলে রিউমাটয়েড এন্ডোকার্ডাইটিস, এবং কাউন্সেলিংটা করতে হবে পেশেন্টকে, ডায়েটারি সল্ট রেস্ট্রিকশন করতে হবে, অ্যাডিকুয়েট বেড রেস্ট দিতে হবে, এবং অ্যান্টিনেটাল ভিজিট ফ্রিকোয়েন্ট করতে হবে টু আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিয়াক ফেলিওর। রিস্ক ফ্যাক্টর কি কি এটা জিজ্ঞাসা করবেই। রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ফেলিওর কি? অ্যাডভান্স এজ, ওবেসিটি, অ্যানিমিয়া, ইনফেকশন, দ্যাট ইজ ইউরিনারি, ডেন্টাল ও রেসপিরেটরি ট্র্যাক্ট। এই জন্য আমি হিস্ট্রিতে কোনো ফিভার নাই, ডেন্টাল ক্যারিজ নাই, বিউটিআই নাই, এগুলো বলেছি। কিন্তু হিস্ট্রি অফ প্রায়র হার্ট ফেলিওর, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হাইপার টেনশন, মাল্টিপল প্রেগনেন্সি, হাইপার থাইরয়েডিজম, এইগুলো আপনার রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং হার্ট ফেলিওর। তাহলে এইভাবে আপনি সব করে ফেললেন। এখন আপনি স্পেসিফিক ম্যানেজমেন্টে আসেন। প্রিভেন্ট ইনফেকশনের জন্য বেনজাথিন, পেনিসিলিন তো বললাম। থ্রোম্বোপ্রোফাইলেক্সিস লাগে যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, পালমোনারি হাইপারটেনশন আছে, মেকানিক্যাল হার্ট ভালভ আছে, এটা জিজ্ঞাসা করবে যে থ্রোম্বোপ্রোফাইলেক্সিস কাদের ক্ষেত্রে দিবা। একটা মেকানিক্যাল হার্ট ভালভ থাকলে দিবেন, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে দিবেন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে দিবেন, পালমোনারি হাইপারটেনশন থাকলে দিবেন। এটা আমরা জানি যে ফার্স্ট ট্রাইমেস্টারে ওয়ারফেরিনটা অ্যাভয়েড করা হয়, সেক্ষেত্রে আপনি হেপারিন দেন। দেন আপনি ওয়ারফেরিনে চলে আসেন এবং 36 উইকস পর্যন্ত ওয়ারফেরিন দেন, দেন রিপ্লেস বাই হেপারিন আপ টু 7 ডে অফ দ্য পিউরপেরিয়াম, পরে আবার ওয়ারফেরিন আপনি দিতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে এই হচ্ছে আপনার ম্যানেজমেন্টের মধ্যে বললাম, ঠিক আছে? মানে অ্যান্টিনেটাল মনিটরিং এ আপনি কি কি দিবেন, অ্যান্টিকোয়াগুলেন্ট কখন দিবেন, হার্ট ফেলিওর প্রিভেন্ট করার জন্য কি কি আপনি মেইনটেনেন্স দিবেন, কোথায় আপনার হার্ট ফেলিওর হতে পারে বেশি, লেবারে কি করবেন। লেবারে অবশ্যই পেশেন্ট রেটারাল রিকাম্বেন্ট পজিশনে থাকবে, ম্যাক্সিমাম পেশেন্ট স্পন্টেনিয়াস লেবারে যায়, ইন্ডাকশন লাগে খুব অল্প পেশেন্টের, এপিডুরাল অ্যানালজেসিয়া দিবেন, অক্সিজেন ইনহেলেশন দিবেন, প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক ফরুস আমরা সব সময় দিতাম, কল পাঠালেই ওরা প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক বলে দেয়, অ্যামোক্সিজেনটা। ঠিক আছে, সেক্ষেত্রে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক্স দেন। ফ্লুইডটা রেস্ট্রিকশন করতে হবে, নট মোর দেন 75 ml per hour। কেয়ারফুল ওয়াচ করতে হবে, পালস, রেসপিরেটরি রেট বাই পালস অক্সিমিটার, বাচ্চার সিটিজি করতে হবে, এবং লেবার মনিটরিং করতে হবে পার্টোগ্রাফ বা লেবার কেয়ার গাইডের মাধ্যমে। সেকেন্ড স্টেজে আপনি কাট শট করবেন, মা পুশ করবে না। থার্ড স্টেজে কনভেনশনাল ম্যানেজমেন্ট করবেন, বাট অ্যাগ্রেসিভ ডায়োরিসিস করতে হবে আইভি ফ্লুসেমার দিয়ে, নাহলে পালমোনারি এডিমা হতে পারে। ভ্যাজিনাল ডেলিভারি প্রেফার্ড বললাম। কোথায় কোথায় সিজার করবেন? মারফান সিনড্রোম, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস, পেশেন্ট উইথ অ্যান্টিকোয়াগুলেন্ট, এবং কারো যদি অবস্টেটিক্যাল কোনো কজ থাকে।
আর পিওরপেরিয়ামটা কি? ক্লোজ মনিটরিং করতে হবে আপনার 24 ঘন্টা, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, মনিটরিং করতে হবে পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, ডায়োরিটিক্স আপনাকে দিতে হবে এবং আর্লি অ্যাম্বুলেশন করতে হবে। আর অ্যান্টিকোয়াগুলেন্ট তো আমরা দিবই। ঠিক আছে, এই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, হার্ট ডিজিজের ম্যানেজমেন্ট, অ্যান্টিনেটাল, পিওরপেরিয়াম। এবং কন্ট্রাসেপশন বলতে হবে আপনাকে, পার্মানেন্ট কন্ট্রাসেপশন খুবই এনকারেজ, স্টেরিলাইজেশন করতে বলা হয়। আর হচ্ছে ব্যারিয়ার মেথডটা আপনি বেস্ট, কারণ কি ওসিপি আইউসিডি এগুলো তো সমস্যা করে তার থ্রোম্বোএম্বোলিজমের জন্য। এটা হচ্ছে হার্ট ডিজিজের রোগীকে আপনি কিভাবে ম্যানেজ করতেছেন। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে একটা রোগী যেটা হার্ট ফেলিওরের কথা বললাম, যে গ্রেড খারাপ হার্ট ফেলিওরের রোগীকে আপনি কিভাবে প্রেগনেন্সিতে আপনি ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে প্রপড আপ করবো, হাই ফ্লো অক্সিজেন দিব, ড্রাগস দিতে হয়, ডিকক্সিন, মরফিন, ফ্রুসেমাইড। এগুলা হচ্ছে আপনার প্রিলোড কমাচ্ছে। আফটার লোড কমানোর জন্য নাইট্রোগ্লিসারাইড দিব, ট্যাকিয়ারিথমিয়ার জন্য অ্যাডেনোসিন দিব, ডিসঅ্যারিথমিয়া হলে কুইনিডিন দিব। তাহলে যদি আমি গুছিয়ে বলি যে একটা অ্যাকিউট কার্ডিয়াক ফেলিওর নিয়ে আসলে আপনি অবশ্যই পেশেন্টের ওই যে কি কারণে কার্ডিয়াক ফেলিওর হলো, তার অ্যানিমিয়া, ইনফেকশন এবং নন কমপ্লায়েন্স এগুলো আছে কিনা এগুলো রুল আউট করেন, করে আপনি বেড রেস্ট দেন, অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন করেন, মনিটরিং করেন ইসিজি পালস অক্সিমিটারের মাধ্যমে, প্রিলোড কমান বাই ফ্রুসেমাইড, আফটার কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে ইমপ্রুভ করেন বাই ডিজিটালিস, ডিকক্সিন, আফটার লোড কমান হাইড্রোলাজিন, নাইট্রোগ্লিসারাইড দিয়ে, আর মরফিন, পেথিডিন দিয়ে আপনি রিডিউস করবেন পেইন। ডিসঅ্যারিথমিয়ার জন্য কুইনিডিন দিবেন, মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত লাগতে পারে, ট্যাকিয়ারিথমিয়া হলে অ্যাডিনোসিন দিতে হয়। এই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিওর। এগুলা ছোট হাই রিস্কে আছে। এরপরে আপনাকে যেটা বললাম এগুলা বলে ফেলছি। আচ্ছা, ইনভেস্টিগেশনও কিন্তু বলেছি। হ্যাঁ, যে ইনভেস্টিগেশন কি কি করবেন, ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট পারপাসে তো রুটিন ইনভেস্টিগেশন প্রেগনেন্সি সবই করবেন, চেস্ট এক্সরে লাগে, শিল দিয়ে, ইসিজি ইকো লাগে। এখন ইসিজি তে কি পাবেন, ইকোতে কি পাবেন? ইসিজি তে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পাওয়া যায়, লেফট এক্সিস ডেভিয়েশন, টি ওয়েভ ইনভার্সন। আর ভালভ দেখতে হয় ইকোতে, খুবই ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞাসা করে নর্মাল ডায়ামিটার 4 to 6 সেন্টিমিটার স্কোয়ার, মাইল যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, এটা হচ্ছে 6-এর নিচে কিন্তু 2.5-এর উপরে। 2.5-এর নিচে যদি হয়, 2.5 মানে 1.5 থেকে 2.5, সেটা মডারেট। আর সিভিয়ার হচ্ছে less than 1.5, সেটা সিভিয়ার এমএস। প্রিটার্ম লেবার কেন হয় ওদের? বিকজ ডিউ টু কনজেশন, তার ভিতরে রাইপেন হয়ে যায় এবং হাইপোক্সিয়া যেহেতু থাকে, বাচ্চার ওই যে কর্টিসলটা রিলিজ হয়ে যায়, ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে প্রিটার্ম লেবারে চলে যাচ্ছে। কখন ভর্তি করবেন এই রোগীটা? এখন তো থাকলো, কনজারভেটিভ দিলেন, সব করলেন, ভালো হয়ে গেল, কখন অ্যাডমিট করবেন? দেখেন, গ্রেড 1 এবং 2 আপনি 2 সপ্তাহ আগেই ভর্তি করে ফেলবেন ইডিটি, মানে 37 কমপ্লিট হলে ভর্তি করে রাখবেন। গ্রেড 3 28 উইকসে, আর গ্রেড 4 অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই জন্যই আমরা কিন্তু পেশেন্টটাকে অ্যাডমিট করেছি। টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা তো বলছি যে কন্ট্রাইন্ডিকেশন যেগুলা, যে অ্যাবসোলুট টার্মিনেশন করতে হয় প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, এজেনমেন্জার সিনড্রোম, ভ্যানোক্লোস্টিক ডিজিজ, গ্রেড 3 অথবা গ্রেড 4 যারা উইমেন তারা, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। থ্রোম্বো প্রোফাইলিক্সিস কাদের দিব এটা বলছি, কিন্তু যাদের প্রোস্টেটিক হার্ট ভালভ আছে, পালমোনারি হাইপারটেনশন আছে, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে। অবস্টেটিক ম্যানেজমেন্টও বললাম যে স্পন্টেনিয়াস অনসেটে যাবে, সুইপ করবেন বা পোস্টাগ্ল্যান্ডিন জেল দিবেন যদি ইন্ডাকশন দিতে হয়। মোড অফ ডেলিভারি ভ্যাজিনাল ডেলিভারি প্রেফার্ড। আর সিজারিয়ানে তো বললাম যে মারফান সিনড্রোম বা ধরেন অ্যাওর্টিক ডিসেকশন, অ্যাওর্টিক অ্যানিউরিজম, এদের ক্ষেত্রে। লিভারের ম্যানেজমেন্ট আমি বলে ফেলছি। অ্যান্টিকোয়াগুলেন্ট এটা আর একটু বললাম, যে আপ টু 12 উইকস আপনি হেপারিন দিবেন, কারণ ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি করে। দেন আপনি 36 উইকস পর্যন্ত ওয়ারফেরিন দেন, দেন হেপারিন দেন, দেন আবার ওয়ারফেরিনে যাবেন। আর ডিসচার্জ করবেন কবে এটা জিজ্ঞাসা করে। আমরা হার্ট ডিজিজ এর রোগীটাকে আমরা অবশ্যই 14 দিন রেখে তার দেন আই উইল ডিসচার্জ। এখন আমি ম্যাডামের ওখান থেকে দেখে বলি যে আর কিছু পড়তে হবে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস পড়তে হবে আমাদেরকে, পেরিপার্টাম কার্ডিওগ্রাফি। তো আসলে এটা কেসে জিজ্ঞাসা করে, কিন্তু এটা আপনার এসিকিউ তে খুবই আসে, সিনারিও দিয়ে খুবই আসে। যেমন হচ্ছে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিকে আমরা জানি যে এটার ইনসিডেন্ট হচ্ছে 1:300 থেকে 1:4000 প্রেগনেন্সি, এবং এটা রেসপন্সিবল ফর ইনক্রিজ ম্যাটারনাল ডেথ, পার্টিকুলারলি ইন দ্য ব্ল্যাক উইমেন। এটা মনে রাখতে হবে আমাদের। রিস্ক ফ্যাক্টর কি? অ্যাডভান্স ম্যাটারনাল এজ, মাল্টিপল প্রেগনেন্সি, ওবেসিটি এবং ব্ল্যাক রেস, এটা তো এই মাত্র বললাম।
এখন পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিটা কারে বলতেছে? ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনার চারটা, যে কার্ডিয়াক ফেলিউর অকার এট দ্য লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি অর উইদিন 5 months of puberty. যে জায়গায় আমি ছিলাম, যে এই চারটা আমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তাহলে এইরকম একটা রোগী যদি আপনার কাছে আসে, আপনি কি করবেন তাকে? আমি আবার ইনভেস্টিগেশন গুলো করে কনফার্ম করব যে এইটা হয়েছে কিনা তার। দেন আমি তাকে ট্রিটমেন্টের জন্য তাকে বেড রেস্ট দিব, ডায়াবেটিক্স দিব, ডিজিটালিস দিব, অ্যান্টিকোয়াগুলেন্ট স্টার্ট করব। ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমারটা শোনা যাচ্ছে না? ম্যাম আপনার নেটে মনে হয় সমস্যা দিচ্ছে, কিছুক্ষণ আগেও ঠিক ছিল, এখন কি সমস্যা হচ্ছে? শোনা যায় না? ম্যাম শোনা যাচ্ছে কিন্তু ভিডিওটা স্টিল হয়ে আছে। আচ্ছা, আমি বের হয়ে আবার ঢুকি তারা। রিপন ভাই এখন ঠিক আছে? না ম্যাডাম শোনা এখন যায়? তো ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, বুঝলাম না কেন এই সমস্যাটা হচ্ছে, আই ডোন্ট নো। এখন আমি শেষ করে দিই, হার্ট ডিজিজটা আমার প্রায় শেষ। আমি যে জায়গাটায় ছিলাম, যে আমাদের তাহলে যদি এরকম পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয়, এই পেশেন্টটাকেও আমি বেড রেস্ট, ডায়াবেটিক্স, ডিজিটালিস, অ্যান্টিকোয়াগুলেন্ট দিব। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেশেন্ট কিন্তু ব্রেস্ট ফিড করাতে পারবেন। পোস্টপার্টামও যদি হয়, তাকে আপনাকে মানে ল্যাকটেশন সাপ্রেশন দিতে হবে, ব্রোমোক্রিপ্টিন বা যেটাই দেন না কেন। এবং আপনার 6 মাস পরে আপনি একটা ইকো করে দেখবেন যে ওয়েদার ওখানে কি তখনও ডাইলেটেড হার্ট আছে কিনা। ডাইলেটেড হার্ট থাকলে ব্যাড প্রগনোসিস, নর্মাল হার্ট থাকলে গুড প্রগনোসিস। এবং রিস্ক অফ রিকারেন্স ইজ মোর, 21 থেকে 44%। এবং যাদের পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি হয়, তাদের ম্যাটারনাল মর্টালিটি রেট ইজ টু হাই, অ্যারাউন্ড 50% ক্ষেত্রে, বিকজ অফ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যারিথমিয়া অর থ্রোম্বোএম্বোলিজম হয় ওদের। এভাবে তারা মারা যায়। এই হচ্ছে আপনার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, এবং এই হচ্ছে আপনার হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সি। বিশ্বাস করেন, হার্ট ডিজিজ ইন প্রেগনেন্সিতে এর বাইরে কিছু আপনাকে জিজ্ঞাসা করবে না, কিছু জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই। আমি যদি কোশ্চেন গুলো আরেকবার করে একটু বলি, দেখেন যে আপনি হিস্ট্রিটা বলার পরে আপনাকে জিজ্ঞেস করবে হার্ট ফেলিওর কখন হয়, নর্মাল ফিচার অফ হার্ট ফেলিওর গুলা কি, কোন সিমটম গুলা মাইমিক করতেছে, নিহা গ্রেডিংটা কি, এবং আপনি এফেক্ট অফ প্রেগনেন্সি অন হার্ট ডিজিজ কি, এফেক্ট অফ হার্ট ডিজিজ অন প্রেগনেন্সি কি। দেন আপনি কিভাবে একটা অ্যান্টিনেটালে রোগীটাকে ম্যানেজ করবেন। এর মধ্যে আবার জিজ্ঞাসা করতে পারে কন্ট্রাইন্ডিকেশন কি, প্রি কনসেপশনাল কাউন্সেলিংটা আপনাকে বলতে হবে, এবং টাইপ অফ হার্ট ডিজিজ আপনাকে বলতে হবে। অ্যান্টিনেটালি কিভাবে আপনি ম্যানেজ করবেন, লেবার কিভাবে ম্যানেজ করবেন, পুরো কন্ট্রাসেপশন পর্যন্ত সেটা বলতে হবে। এবং আলাদা করে হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট ডিউরিং প্রেগনেন্সি কি আপনাদেরকে অবশ্যই বলতে হবে। আর যেটা আমি বললাম যে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিটা আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, লেবারে কেন আগে চলে যায় এটা জিজ্ঞাসা করে, ওনাদের খুব পছন্দ। থ্রোম্বো প্রোফাইলেক্সিস কখন দিবেন, কাদের কাদের ক্ষেত্রে আপনি থ্রোম্বো প্রোফাইলেক্সিস দিবেন, কিভাবে দিবেন, কখন ওয়ারফারিন দিবেন, কখন হেপারিন দিবেন। এই আমি একটু ম্যাডামের শীটটা দেখে আপনাদেরকে আরেকটু বলি যে আর কিছু লাগবে কিনা। আমি যতদূর জানি লাগবে না। প্রি কনসেপশনাল কাউন্সেলিং বলেছি, ডেঞ্জার পিরিয়ড বলেছি, কার্ডিয়াক নিহা গ্রেডিং বলেছি, কিভাবে ম্যানেজমেন্ট করবেন, কি কি ড্রাগস দিবেন, এগুলোই, আর কিছু লাগবে না। পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি ট্রিটমেন্টের কথা বললাম, খুবই পছন্দ ওনাদের। হ্যাঁ, আর আমাদের স্ট্রাকচারালের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ। এটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে আপনার মাইট্রাল স্টেনোসিস, এটাও আমি বলেছি। এই কয়টা জিনিস, এই শীট
পিকটা সবাই মানে ইয়ে থেকে নিয়ে নেবেন, জেনেসিস থেকে নিয়ে নেবেন। তাহলে এখন আমরা এনিমিয়াতে আসি। এটা আমার এত ডিটেলস লাগবে না, এত সময় লাগবে না। এনিমিয়াটা আপনি কোথা থেকে পড়বেন? আমাদের আগের ওজিএসবি গাইডলাইনটা আছে যেটা, সেটা কিন্তু দেখতে হবে এনিমিয়ান প্রেগনেন্সিতে। হ্যাঁ, আমরা তো এনিমিয়াটা পড়তেই হয়। এনিমিয়ান প্রেগনেন্সি দত্ত পড়বো অবশ্যই, দত্ত প্লাস ওজিএসবি গাইডলাইন। আমরা এটা জানি, প্রিলিমিনারি কথাগুলো দেখেন যে হিমোগ্লোবিন 11 নিচে নামলে এনিমিয়া। ডাব্লিউএইচও যেটা বলছে আপনাকে ক্লাসিফিকেশন, মাইল্ড হচ্ছে 10 থেকে 10.9, মডারেট হচ্ছে 7 to 9.9, সিভিয়ার হচ্ছে লেস দেন 7, এন্ড ভেরি সিভিয়ার হচ্ছে লেস দেন 4। তো প্রেগনেন্সিতে হেমোডাইলেশন হয়, এটা আমরা জানি। এমনিতেই সে কিন্তু হিমোগ্লোবিনটা কমবে। সো প্রেগনেন্সির আপনার লেভেলটা কি? ফার্স্ট ট্রাইমেস্টারে 11, কারণ তখন সে অপটিমাম লেভেলে ঢুকবে, টার্গেট আমার। সেকেন্ড ট্রাইমেস্টারে আমি চাই 10.5, বিকজ এই সময় সবচেয়ে বেশি হেমোডাইলেশন হয়, আমি 10.5 থাকলেও খুশি। থার্ড ট্রাইমেস্টারে আমি আবার 11 রাখবো, কারণ ও লেবারে যাবে। এবং পিওর পেরিয়ামে আমি 10 হলেও খুশি, তাকে ওরাল দিব, কারণ হচ্ছে যে সে তো ব্লাড লস হয়েছে, সেটা ডেলিভারি প্রসিডিউরের মধ্যে গেছিল। তাহলে এই কথাগুলো ছোট ছোট কথা, বাট পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে, এই জন্য এটা বললাম। ডিগ্রি অফ এনিমিয়া আর সিডিসি গাইডলাইনটা, এনিমিয়ার ক্লাসিফিকেশন আসলে এটা খুব আমরা জানি। তারপরে যদি একটু বলি যে কয় টাইপের ফিজিওলজিক্যাল এনিমিয়া আমরা জানি, প্যাথোলজিক্যাল গুলোর মধ্যে কি? ফিজিওলজিক্যাল তো আমরা জানি যে রিলেটিভ হেমোডাইলেশন হচ্ছে, প্লাজমা ভলিউম বাড়তেছে 30 to 50%, আর আরবিসি বাড়তেছে 20%। সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সিতে ডিমান্ড বেড়ে যাচ্ছে, সেটা মাল্টিপল প্রেগনেন্সি ডিমান্ড বাড়ে। এগুলো ইম্পর্টেন্ট। আবার অনেক সময় আপনার কারো যদি ডিক্রিজ ইনটেক থাকে, এগুলো একটা কজ। এখন আসেন প্যাথোলজিক্যাল। এক নাম্বার হচ্ছে ডেফিসিয়েন্সি, যেমন আয়রন ডেফিসিয়েন্সি। হেমোলজিকের মধ্যে অ্যাকিউট অথবা ক্রনিক। অ্যাকিউট হচ্ছে যদি এপিএইচ হয়ে যায়, ক্রনিকের মধ্যে কারো ক্রনিক পাইলস বা হুকওয়ার্ম ইনফেস্টেশন আছে। হেমোলাইটিক, হেমোলাইটিকের মধ্যে আপনার থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া, এগুলা। এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের মধ্যে ম্যালেরিয়া, আপনার হচ্ছে কালা জ্বর, ম্যালিগনেন্সি, এগুলা। বোন মেরো অ্যাপ্লেশিয়ার মধ্যে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, ড্রাগস, রেডিওথেরাপি, এগুলো হচ্ছে আপনার কজ। তাহলে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে 5 ভাগে ভাগ করেছি আমরা: ডেফিসিয়েন্সি এনিমিয়া, হেমোরেজিক এনিমিয়া, হিমোলাইটিক এনিমিয়া, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ এন্ড বোন মেরো অ্যাপ্লেশিয়া। এখন আসেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার কজ। খুব ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সিতে। কারণ হচ্ছে কি, ডিক্রিজ ইনটেক, এটা বললাম একটা, যে সে তার নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া হচ্ছে, ও ইনটেকই করতে পারছে না। দেন আপনার হচ্ছে ডিক্রিজ অ্যাবজর্পশন রেট, বিটা ব্লকার খায়, সো অ্যাবজর্পশন রেট কমে যাচ্ছে, মেটাবলিজম কমে যায়, ইনফেকশন থাকলে এক্সক্রিশন বেড়ে যায়, এবং ডিমান্ড বাড়তেছে। ইয়াং এজ যদি হয়, মাল্টিপল প্রেগনেন্সি যদি হয়, ইন্টার প্রেগনেন্সি ইন্টারভাল যদি কম থাকে, প্রি এক্সিস্টিং যদি এনিমিয়া থেকে থাকে, এবং ফল্টি ইনটেক, যারা রাইস ইটার তাদের কিন্তু এনিমিয়া হয়। এখন ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট কত? 4 to 6 মিলিগ্রাম পার ডে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 4 to 6 মিলিগ্রাম পার ডে হচ্ছে ডেইলি আয়রন রিকোয়ারমেন্ট। টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 1 গ্রাম। এখন আপনি একটা এনিমিয়া কিভাবে ইনভেস্টিগেট করবেন? সেখানে আমরা 3টা জিনিস দেখি: ডিগ্রি অফ এনিমিয়া, টাইপ অফ এনিমিয়া, কজেস অফ এনিমিয়া। ডিগ্রি অফ এনিমিয়া তো সোজা হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখতেছেন আপনি, আরবিসি কাউন্ট, প্যাকড সেল ভলিউম। আমরা মেইনলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যে ডিফারেন্সিয়েটটা করছি। সেটা হচ্ছে হিমোগ্লোবিন দুইটাতেই কমবে, আরবিসি কাউন্টটা কমবে আয়রন ডেফিসিয়েন্সিতে। থ্যালাসেমিয়াতে কিন্তু বাড়তেও পারে, বিকজ এখানে ইম্যাচিউর আরবিসি থাকছে। আর প্যাকড সেল ভলিউমটা কমে যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে, থ্যালাসেমিয়াতে কিন্তু সে আনচেঞ্জ থাকতেছে। তাহলে ডিগ্রি অফ এনিমিয়া আমি এটা দেখতেছি। টাইপ অফ এনিমিয়াতে আমি কি দেখি? টাইপ অফ এনিমিয়া বোঝার জন্য আমি আরবিসি ইন্ডেক্সিস গুলা দেখছি: এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। তাহলে আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সবগুলাই কমে। থ্যালাসেমিয়াতে এমসিভি, এমসিএইচ কমে, এমসিএইচসিটা আনচেঞ্জ থাকে বা নর্মাল থাকে। এটাই ট্রিপল স্টার দেন। এটা দেখে বোঝা যাচ্ছে, সন্দেহ হবে আপনার। একটা কমপ্লিট ব্লাড পিকচার দেখে, একটা কমপ্লিট ব্লাড পিকচার দেখে আপনি বুঝতে পারবেন যে এটা থ্যালাসেমিয়া হতে পারে, সিবিসি দেখে। পেরিফেরাল ব্লাড ফিল্ম টাইপ অফ এনিমিয়ার জন্য তাহলে আরবিসি ইন্ডিসেস গুলো দেখছেন, পেরিফেরাল ব্লাড ফিল্ম করবেন আপনি। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া উইথ অ্যানাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস, এগুলা পাবেন। পেন্সিল সেল, টার্গেট সেল, এগুলা পাবেন, তাই না? সেটা দেখে আপনি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এগুলা আইডেন্টিফাই করতে পারবেন। দেন আপনি টাইপ অফ এনিমিয়া বোঝার জন্য আয়রন প্রোফাইল করবেন।
যে সেরাম আয়রন, ফেরিটিন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, পার্সেন্ট স্যাচুরেশন, মেইনলি আমরা আসলে ফেরিটিন করলেই বুঝি ফেরিটিনটা কমে যায় আর থ্যালাসেমিয়াতে নর্মাল থাকে বা আনচেঞ্জ থাকে। দেন ইউ হ্যাভ টু ডু হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। সেক্ষেত্রে ফিটাল হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এ ওটার পার্সেন্টেজ দেখে আমরা বুঝে যাচ্ছি যে থ্যালাসেমিয়াতে আমরা জানি ফিটাল হিমোগ্লোবিনটা বেশি থাকছে, হিমোগ্লোবিন এটা অ্যাবসেন্ট থাকে মেজরে, মাইনরে যদিও থাকে, মেজরে অ্যাবসেন্ট থাকে। তাহলে আমি ডিগ্রি অফ এনিমিয়া দেখলাম হিমোগ্লোবিন পার্সেন্টেজ, আরবিসি ইন্ডিসেস, পেক্ট সেল দিয়ে। আর আপনি টাইপ অফ এনিমিয়া দেখার জন্য আরবিসি ইন্ডিসেসটা দেখছেন, পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখছেন, আয়রন প্রোফাইল দেখছেন, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস দেখছেন। কজেস অফ এনিমিয়া কেন হলো, আপনি ইনফেকশন আছে কিনা দেখতে চান, আপনি ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক টেস্ট করেন, স্টুল আরএমই করেন, ডেফিসিয়েন্সি আছে আপনি ভিটামিন বি 12 টা চেক করে দেখেন, ঠিক আছে, ফলিক অ্যাসিড লেভেলটা দেখেন। তাহলে এগুলো হচ্ছে কজেস অফ এনিমিয়া বোঝার জন্য। এখন ডিফারেন্স বাই সিইং কমপ্লিট ব্লাড কাউন্ট এটা জিজ্ঞাসা করে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্য। আমি তো বললামই যে এমসিএইচসি টা নরমাল থাকবে থ্যালাসেমিয়াতে, আর আরডিডব্লিউ এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনার বাড়বে আয়রন ডেফিসিয়েন্সিতে, নরমাল থাকবে থ্যালাসেমিয়াতে। আরবিসি কমে যাবে, কিন্তু থ্যালাসেমিয়াতে আরবিসি কিন্তু বাড়তে পারে বা আনচেঞ্জ থাকতে পারে। আরবিসি বাড়ে কেন, এখানে বললাম যে এখানে আপনার ব্রেকডাউন হচ্ছে। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া তো যে কোনো বয়সে ইউজুয়ালি হয়, এবং এখানে গ্লসাইটিস, চেলাইটিস, কোলোনাইকিয়া ক্লাব এগুলো থাকে। বাট আপনার থ্যালাসেমিয়া মেজরে কিন্তু যারা, তারা কিন্তু চাইল্ডহুডে আপনি ডায়াগনোসিস করতে পারবেন, অল্প বয়সে তারা শর্ট স্ট্যাচার থাকে, থ্যালাসেমিক ফ্যাসিস থাকে, একটা হিপাটোস্প্লেনোমেগালি, মানে ক্যারেক্টারিস্টিক্স কিছু ফিচার আছে। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করেন থ্যালাসেমিয়াতে আপনি টার্গেট সেল হাই পাবেন আর পেন্সিল সেল পাবেন আপনি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। ফেরিটিন লেভেলটা আপনার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে এনিমিয়াতে কমবে, আর থ্যালাসেমিয়াতে নরমাল থাকে অথবা আপনার বেড়েও যেতে পারে। তাহলে আপনি একটা কিভাবে দুইটা জিনিসকে ডিফারেন্সিয়েট করবেন, থ্যালাসেমিয়া এবং আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে। তাহলে এটা বললাম। এরপরে আসেন আপনি কমপ্লিকেশন কি, অ্যানিমিয়া নিয়ে আমি চিন্তিত কেন, যে বললাম যে কোনো জায়গা থেকে যেতে পারে, বিকজ মানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এনিমিয়ার কিন্তু রিলেটেড টু ম্যাটারনাল মর্টালিটি। ও কি করে, এনিমিয়া হলে আপনার অ্যান্টিপার্টাম প্রি এক্লাম্পসিয়া রেট বাড়ায়, হার্ট ফেলিওর হয়, বললাম না একটু আগে যে হার্ট ফেলিওরে মানে প্রোভোকেটিং ফ্যাক্টর হিসেবে অ্যানিমিয়া কাজ করতেছে। তাহলে প্রি এক্লাম্পসিয়া, হার্ট ফেলিওর, তারপরে আপনার ইন্টারকারেন্ট ইনফেকশন, প্রিটার্ন বার্থ, এগুলো করে অ্যানিমিয়া। আর ইন্ট্রাপার্টাম সে পিপিএইচ করবে, ইউটার ইনাইসিয়া করবে, পিওপেরিয়ামাস সেম, সে ইনফেকশন, সাব ইনভলিউশন করে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন। এখন কেন আপনার প্রি এক্লাম্পসিয়া হয় অ্যানিমিয়াতে, বিকজ ইটস আ হাইপারডাইনামিক সার্কুলেশন, হাইপারপ্লাসেন্টোসিস হয়, সেক্ষেত্রে আপনার প্রি এক্লাম্পসিয়া হয়। অ্যানিমিয়া প্রোটিন সিনথেসিস কমাই দিচ্ছে অ্যানিমিয়া থাকলে, যেহেতু অ্যানিমিয়া মানে ব্লাডে ইয়ে নাই, হাইপোপ্রোটিনিমিয়া হয়ে প্রি এক্লাম্পসিয়া হচ্ছে। পিপিএইচ কেন হয়, আসলে এখানে যেটা হয় যে এনিমিয়া থাকলে অল্প ব্লাড লস হলো, ধরেন হিমোগ্লোবিন 10 আছে বা 9 আছে, টায় 10 আছে আপনার, আর যার 12 আছে, তার কি আগে অবভিয়াস সিমটম হবে, হবে না। সো প্রি এক্সিস্টিং তার যদি এনিমিয়া থাকে তাহলে মিনিমাম ব্লাড লসে পেশেন্ট সঙ্গে চলে যাবে। ফিটাসে কি ইফেক্ট, ফিটাসে লো বার্থ ওয়েট, এফজিআর, এটা হয়, ইউজুয়ালি হয় না, বাট এই দুটো হতে পারে। প্রিভেনশন কিভাবে করবেন, ডিসকারেজ করবেন রিপিটেড চাইল্ড বার্থ, ব্লিডিং পাইলস, হুকওয়ার্ম ইনফেস্টেশন, এগুলো ট্রিট করতে হবে, ডায়েটে অ্যাডিকুয়েট আয়রন রাখতে হবে, প্রোটিন রাখতে হবে, ভিটামিনস রাখতে হবে, আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে, এটা তো আমরা দেই ফেরাস সাপ্লিমেন্টেশন। কিছু হোম রেমেডি আছে, ভাইবাতে জিজ্ঞাসা করে যে কোথায় কোথায় আয়রন কন্টেনিং ড্রাগ, যেমন লিভার, মিট, এগ, গ্রিন ভেজিটেবলস, গ্রিন পিস, এগুলা আয়রন পানি ডিসকার্ড করতে না করে খালি পেটে আয়রন খাবে, এবং 1 ঘন্টার মধ্যে চা কফি খাবে না। আয়রনের সাথে ক্যালসিয়াম অ্যান্টাসিড খাবে না। আয়রনের সাথে ভিটামিন সি দিতে হবে, বিকজ ভিটামিন সি ইজ নেসেসারি ফর আয়রন অ্যাবসর্পশন, ঠিক আছে। কার্বোহাইড্রেট কমায় প্রোটিন খাইতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে হোম রেমেডি ফর আয়রন ডেফিসিয়েন্সি। এখন আসেন আপনি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ট্রিটমেন্ট করবেন কিভাবে। এখন এটা লেভেল, কখন ব্লাড দিবেন, কখন আপনি আয়রন দিবেন। আমরা তো আয়রন কন্টেনিং মানে ফেরাস সালফেট যেটা সেটা দিই, তাই না, টোটাল প্রেগন্যান্সিতে। এই জিনিসটা আপনারা ওজিএসবি গাইডলাইন থেকে পড়বেন, যে আসলে তো
আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, ওইটা দিয়ে দাও, ওই নোটটা দিয়ে দাও। তাহলে আমি যেখানে ছিলাম যে আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন কখন, যদি এখানে 4টা ক্রাইটেরিয়া মুখস্থ থাকতে হবে এগুলা, যে জেস্টেশনাল এজ যদি আপনার 36 এর উপরে হয় এবং হিমোগ্লোবিন 6 এর নিচে আছে, সেটাই আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন। অথবা যে কোনো জেস্টেশনাল এজ বাট হিমোগ্লোবিন পার্সেন্টেজ লেস দেন 6, ইউ হ্যাভ টু ট্রান্সফিউজ ব্লাড প্রথমে। আরেকটা হচ্ছে 2 নাম্বার, যে যে জায়গায় আমি ছিলাম, যে জেস্টেশনাল এজ যদি 36 এর উপরে হয় এবং আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ 6 এর নিচে থাকে, অথবা হিমোগ্লোবিন পার্সেন্টেজ 6 এর নিচে অ্যাট এনি জেস্টেশনাল এজ। এছাড়া 2 নাম্বার হচ্ছে জেস্টেশনাল এজ আমার 6 থেকে সরি হিমোগ্লোবিন পার্সেন্টেজ 6 to 8, বাট ওর হার্ট ফেলিউর আছে, ওর হাইপোক্সিয়া আছে, ওর ইনফেকশন আছে, ওর অ্যাক্টিভ ব্লিডিং আছে, এপিএইচ, সেক্ষেত্রে আপনার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। অথবা 36 সপ্তাহ না, আরো আগে 25 থেকে 34 সপ্তাহ, বাট তার ইনটলারেন্স টু আয়রন আছে, সেক্ষেত্রে আপনাকে আয়রন ইনজেকশন দিতে হবে, ওরাল না। আর 32 সপ্তাহ নিচে থাকলে আমাদের হাতে যথেষ্ট সময় আছে, আমরা আনকমপ্লিকেটেড কেসে ওরাল আয়রন দিব। সো আমরা ওরাল আয়রন দিব, না হলে মানে কমপ্লায়েন্স ভালো না থাকলে ইনজেক্টেবল দিতে হবে আমাকে আয়রন। আর কিন্তু যদি যে কোনো সময় 6 এর নিচে থাকে, সেক্ষেত্রে ব্লাড দেব। 36 সপ্তাহের উপরে গেলে ব্লাড দিয়ে নিবো, বিকজ আমার টার্গেট অ্যাচিভ করতে হবে, সময় নাই আমার হাতে। অথবা যে কোনো সময় 6 থেকে 8, আমার যদি হার্ট ফেলিওর, ইনফেকশন, অ্যাক্টিভ ব্লিডিং থাকে, তাহলে আমি ব্লাড দিলাম। এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওরাল এবং ইনজেক্টেবল আয়রনে আপনার সেম রেটে আপনার কিন্তু মানে হিমোগ্লোবিন বাড়ে। ইনজেক্টেবলে যেটা সুবিধা, ও আপনার অ্যাবজর্পশনটাকে কনফার্ম করছে, তাই না? আমার কিন্তু 0.7 পার গ্রাম, মানে 7 গ্রাম পার ডিএল পার উইক বাড়তেছে, কিন্তু আমি খেলে তো আমি জানি না যে ফার্স্ট মেটাবলিজমে কতটুকু যাবে, কতটুকু অ্যাবজর্পশন হবে হবে না, সেই জন্য আমি তাকে ওরাল আয়রনটা দিব না, মানে ইনজেক্টেবলের এটা একটা সুবিধা। ভালো কথা। এখন আছেন আপনি কিভাবে বুঝবেন যে সে রেসপন্স করছে? তার ফিলিং অফ ওয়েল বিং হবে, তারপর খাবার দাবারের রুচি বাড়বে, তারপরে আপনার মানে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। প্রথমে হিমোগ্লোবিনটা আপনি 3 সপ্তাহ পরে করে দেখবেন 2 গ্রাম বেড়ে গেছে। প্যারেন্টারাল আয়রনটা আমরা কিভাবে দিই? এখন সোজা আমার যেটা ওজিএসবি গাইডলাইনে বলেছে, আগে যেমন আমরা আয়রন সুক্রোজের ডোজ ক্যালকুলেট করতাম, এখন আমরা কার্বক্সি ম্যালটোজ বলবো। লেস দেন 70 কেজি যদি ওজন হয় তাহলে 1500 মিলিগ্রাম, মোর দেন 70 কেজি যদি ওজন হয় তাহলে 2000 মিলিগ্রাম আমাকে কার্বক্সি ম্যালটোজ দিতে হবে। আয়রন আমরা কি ফর্মে দিই? ডায়োটে ফেরিক ফর্মে থাকে, এবং অ্যাবজর্পশন হচ্ছে আপনার ফেরাস ফর্মে, আর ট্রান্সফেরিন হিসেবে ব্লাডে ঢুকে স্টোর হবে ফেরিটিন। এই 4টা জিনিস জানতে হবে। আয়রন আমি খাচ্ছি ডায়েটে ফেরিক হিসেবে, সেটা স্টমাকে যে HCl এর সাথে মিলে ফেরাস হিসেবে ডিউডেনামে অ্যাবজর্ব হয় 2 নাম্বার। 3 নাম্বার অ্যাবজর্ব হওয়ার পরে ট্রান্সফেরিন হিসেবে সে ব্লাডে ঢুকে। 4 নাম্বার স্টোরেজ থাকতেছে ফেরিটিন হিসেবে। তো যখন ফেরিটিন কমে যাচ্ছে, আয়রন ডেফিসিয়েন্সি, তার মানে তার মানে কিন্তু তার স্টোরও নাই, বুঝছেন? তার মানে তার খুবই খারাপ অবস্থা যখন আপনি কম পাইতেছেন ব্লাড পিকচার। তাহলে স্টেজ 1-এ হচ্ছে ফেরিটিন কমে যায়, স্টেজ 2-তে ট্রান্সফেরিন কমে যায়, এবং স্টেজ 3-তে যে সে হিমোগ্লোবিন কমে। তো আপনি যখন এটা কমপ্লিট ব্লাড কাউন্টে হিমোগ্লোবিন কম দেখছেন, ওর অবস্থা কিন্তু খুবই খারাপ, ওর কিন্তু স্টেজ 3-তে চলে গেছে, বুঝা গেছে? তো এটা আমাদের ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট তো বললামই, প্রোফাইলেকটিক্যালি আমরা 12 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত, এবং পোস্টনেটালি 200 মিলিগ্রাম ফেরাস সালফেট, যেটা 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন কন্টেনিং যে ড্রাগটা, সেটা আমরা দিই। থেরাপিউটিক আমরা ওরাল ফর্মে দেই, প্যারেন্টারাল ফর্মে দেই, ব্লাড ট্রান্সফিউশন করি। মডারেট অ্যানিমিয়া এবং সিভিয়ার অ্যানিমিয়া, আমি তো বলেছি সিভিয়ার অ্যানিমিয়া হলে যে কোনো সময় আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন। মডারেট অ্যানিমিয়া যদি 30 সপ্তাহ নিচে হয় ওরাল আয়রন দিবেন, 30 থেকে 32 সপ্তাহ হলে বা 36 সপ্তাহ হলে আইভি আয়রন দিবেন, আর 36 সপ্তাহের উপরে হলে ব্লাড ট্রান্সফিউশন দিবেন। আর মডারেট অ্যানিমিয়ার সাথে যদি যে হার্ট ফেলিওর, অ্যাক্টিভ ব্লিডিং এগুলো যদি থাকে, পালমোনারি এডিমা এগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি ব্লাড ট্রান্সফিউশন দিবেন। এই হচ্ছে আপনার এনিমিয়া, যেটা কম মানে রুটিন প্রশ্নগুলা। এখানে শুধু এনিমিয়া প্রেগনেন্সি বললাম তো আপনাদের ইয়ে আসবে না, কেস আসবে না। তাও যদি একটা এনিমিয়া আপনি ডিসক্রাইব করতে হয়, যে কটা জিনিস আপনাকে হিস্ট্রিতে বলতে হবে সেটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এইজ,
ইয়াং এজ ইজ সাসেপ্টেবল, সোশিও ইকোনমিক কন্ডিশন 2 নাম্বার। 3 নাম্বার অ্যান্টিনেটাল চেক আপ তার হয়তো বা ইরেগুলার, এই জন্য তার মানে সাপ্লিমেন্ট ভালো হয় না। 4 নাম্বার হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড সে নেয় নাই। 5 নাম্বার তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, হয়তো আগে থেকে মেনোরেজিয়া ছিল। 6 নাম্বার তার হয়তো ফ্রিকোয়েন্ট চাইল্ড বার্থের হিস্ট্রি আছে। 7 নাম্বার তার হয়তো প্রিভিয়াস প্রেগন্যান্সিতে প্রিপেজ হয়েছিল কিনা। এগুলো হচ্ছে হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রির মধ্যে ইউটিআই, পিইউডি এবং ফিভার আছে কিনা। সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে তার কোনো গ্যাস্ট্রোজেজনোস্টোমের হিস্ট্রি আছে কিনা, পাররেক্টাল ব্লিডিং আছে কিনা, হিমোগ্লোবিনে প্যাথির হিস্ট্রি আছে কিনা, সে কোনো ড্রাগস বিটা ব্লকারের কথা তো বলছি যে অ্যাবজর্পশন কমায়। তাহলে এই কয়টা জিনিস, এই 12টা জিনিস, এজ, সোশিওইকোনমিক কন্ডিশন, ইরেগুলার অ্যান্টিনেটাল চেকআপ, আয়রন আর ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, ছয়টা। 7 নাম্বার কি হিস্ট্রি অফ পিপিএইচ এন্ড প্রিভিয়াস প্রেগনেন্সি। 8 নাম্বার ইউটিআই বা ফিভার ছিল কিনা। 9 নাম্বার সার্জিক্যাল হিস্ট্রি। 10 নাম্বার পাররেক্টাল ব্লিডিং আছে কিনা। 11 নাম্বার সে ড্রাগ খাচ্ছে কিনা কোনো কিছু। আর 12 নাম্বার হচ্ছে সে কি ব্লাড ট্রান্সফিউশন নিয়েছে কিনা। এই কয়টা জিনিস আপনাকে হিস্ট্রিতে বলতে হবে। এবং আপনি যেটা ইম্পর্টেন্ট এখানে এক্সামিনেশনে গ্লসাইটিস, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, কোইলোনাইকিয়া এগুলা আছে কিনা এগুলা দেখবা বা বলতাম। এখন আমরা একটু থ্যালাসেমিয়া বলবো। থ্যালাসেমিয়া থাকলে তো আসতে পারে, আসলে শুধু এটাও শুধু সোললি থ্যালাসেমিয়া আসে না, অন্য একটা মানে অবসে আসলে অনেকগুলো জিনিস কিন্তু থাকে। তো আপনাকে মানে দেখা যাচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের হিস্ট্রি, পেশেন্ট তো বলতেছে যে আমি একটা থ্যালাসেমিয়া মাইনর। আমরা কিন্তু থ্যালাসেমিয়া মেজর রোগী আপনি পাবেন না, আপনি পাবেন ট্রেট, ই বিটা থ্যালাসেমিয়া ট্রেট বা মাইনর এগুলা পাবেন। থ্যালাসেমিয়া তো আমরা জানি যে হিমোগ্লোবিনে হিম প্লাস গ্লোবিন, এখানে গ্লোবিন চেইনের থাকে আমার আলফা বিটা গামা ডেল্টা। আমার অ্যাডাল্টটা হচ্ছে আলফা, ফিটালটা হচ্ছে এফ। সেখানে আলফা মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন যেটা হিমোগ্লোবিন এ, সেটাতে আলফা টু বিটা টু থাকে, আর ফিটাসে থাকে আলফা টু গামা টু। এটা আমাদের ইম্পর্টেন্ট। এখন যেটা ইম্পর্টেন্ট, গ্লোবিন চেইনে যেহেতু সমস্যা, এই জন্য এটাকে আমরা গ্লোবিনোপ্যাথি বলছি। এখানে কি ঝামেলা হয়, থ্যালাসেমিয়াতে যেটা হয় কোয়ান্টিটিতে সমস্যা। থ্যালাসেমিয়াতে আলফা চেইন আপনার 4টা জিন দিয়ে নিয়ন্ত্রিত। আমি থ্যালাসেমিয়া বললামই তো, অ্যাডাল্ট হিমোগ্লোবিনে থাকে কি আলফা টু বিটা টু। বিটা থ্যালাসেমিয়া মানে বিটা চেইনটাই সমস্যা, আলফা থ্যালাসেমিয়া মানে আলফা চেইনটাই সমস্যা। তো আলফা চেইনটি ইজ কন্ট্রোল বাই 4 জিন ইন ক্রোমোজোম নাম্বার 16। আর বিটাটা হচ্ছে আপনার 11 নাম্বার জিনে, 2টা জিন, 11 নাম্বার ক্রোমোজোমে 2টা জিন দিয়ে নিয়ন্ত্রিত। এটা আমার জানতে হবে। এখন একটা যদি মিউটেশন হয় তাহলে মাইনর, আর 2টাতেই যদি হয় তাহলে মেজর। বিটা টু মানে বিটা গ্লোবিন চেইনে যদি সমস্যা হয় কোয়ান্টিটিতে, একটা ক্রোমোজোমে মানে একটা জিনে, সেটা হচ্ছে মাইনর। আর 2টা জিনে যদি সমস্যা হয়, মিউটেশন হয়, সেক্ষেত্রে আমার বিটা থ্যালাসেমিয়া মেজর। এখন আপনার সিমটম কি হবে? মাইনরে আসলে কিছু হয় না, উইকনেস থাকে, যতবারই করবেন হিমোগ্লোবিনটা কম থাকবে। ইনভেস্টিগেশন করে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলে আপনি হিমোগ্লোবিন এ পাবেন 90%, A2 পাবেন মোর দেন 3.5% এবং হিমোগ্লোবিন এফ পাবেন ভেরিয়েবল। এখানে একটা জিন ডিলেশন হয় শুধুমাত্র, তাই বেশিরভাগ জিনই কিন্তু আপনার বেশিরভাগই কিন্তু হিমোগ্লোবিন এ মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন থাকবে। বাট ডিলেশন যেখানে হয় সেটা রিপ্লেস বাই আপনার আলফা টু ডেল্টা টু দিয়ে হবে। সো এই জন্য হিমোগ্লোবিন এ টু একটু বাড়বে, মোর দেন 3.5 হবে। তাহলে মাইনরে যেটা প্যাথোফিজিওলজি, এখানে একটা জিনটা সমস্যা, সেজন্য ম্যাক্সিমাম কিন্তু অ্যাডাল্ট হিমোগ্লোবিনে থাকবে, বাট যেগুলো আপনার ডিলেশন হয়েছে সেটা রিপ্লেস বাই ডেল্টা আলফা টু ডেল্টা টু। সো হিমোগ্লোবিন এ টু আমার বাড়তেছে, ভালো কথা। আর যদি মেজর হয়, মেজর আমরা পাই না। মেজরে তো আপনার ক্যারেক্টারিস্টিক ফিচার গুলা যে মঙ্গোলেট ফ্যাসিস, ইনফার্টিলিটি, আয়রন ওভারলোডের ফিচার্স, হিমোগ্লোবিন এ এখানে থাকবেই না, সব ইজ রিপ্লেস বাই হিমোগ্লোবিন এফ যেখানে, এবং মেজরে বিটা টু নাই। সো এখানে কোনো হিমোগ্লোবিন এ নাই, হিমোগ্লোবিন এ টু ভেরিয়েবল, এবং সবই 98% এর বেশি আপনার হচ্ছে হিমোগ্লোবিন এফ। এটা জানলাম। এখন আমরা যেটা জানি যে ট্রেট হলে কি, আর এখন ধরেন মেজর যদি হয়, মা মেজর বাবা নর্মাল, তাহলে কিন্তু সবাই ক্যারিয়ার হবে। আর মা ট্রেট বাবা নর্মাল, সেক্ষেত্রে 50% ট্রেট 50, এটা জিজ্ঞাসা করে। দেখেন মা মেজর বাবা নর্মাল, তো এভরিবডি উইল বি ক্যারিয়ার। আর মা ট্রেট বাবা নর্মাল, সেক্ষেত্রে 50% ট্রেট 50% নর্মাল। এখন আসেন দুইজনই যদি ট্রেট হয়,
তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে 50% ট্রেট হবে, 25% মেজর হবে বা এফেক্টেড হবে, আর 25% নর্মাল হবে। এই তিনটা জিনিস পরীক্ষায় জিজ্ঞাসা করে, এই তিনটা জিনিস আমাদের পড়তে হবে। আরেকবার বলি, মা মেজর বাবা মেজর, সরি মা মেজর বাবা নর্মাল, সেক্ষেত্রে 50 সবাই ক্যারিয়ার হবে। আর মা ট্রেট বাবা নর্মাল, সেক্ষেত্রে আপনার 50% ট্রেট হবে, 50% নর্মাল হবে। বাট দুজনে যদি ট্রেট হয় তাহলে 50% ট্রেট হবে, 25% নর্মাল হবে এবং 25% মেজর বা এফেক্টেড হবে। এখন আসেন যেটা মাইনর, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট ফলিক অ্যাসিড দেই আর ব্লাড ট্রান্সফিউশন করি। মেজরে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, আয়রন ওভারলোড থাকলে আয়রন চিলেশন করতে হয়, স্টেম সেল থেরাপির রোল আছে, জিন থেরাপির রোল আছে। মাইনরে ডেটিং আল্ট্রাসাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনার এফজিআর হতে পারে। আয়রন কন্টেনিং ফুড অ্যাভয়েড করতে বলতে হয়, শুধু ফলিক অ্যাসিড দিতে হয়। মোড অফ ডেলিভারি কি, সেখানে যদি ট্রেট হয় নর্মাল ডেলিভারি, নর্মালি ট্রিট হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মেজর হয়, ওদের তো বনি ডিফর্মিটি থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিজারিয়ান সেকশনের কথাটা বলতে হবে, লাগে শর্ট স্ট্রেচার থাকে। বাচ্চার কখন চেক করবেন এটা জিজ্ঞাসা করে, 6 মাস পরে করতে বলে, বিকজ প্রথমে তো এমনি হিমোগ্লোবিন এফ তার থাকবে, যা হিমোগ্লোবিন এফ থাকে সেগুলো রিপ্লেস হয়ে যাওয়ার কথা অ্যাডাল্ট হিমোগ্লোবিন দিয়ে উইদিন 6 মান্থ। সো 6 মাস পরে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করবো বাচ্চার। এরপরে ওই যে আয়রন চিলেশনের কথা যেটা আসতেছে, চিলেটিং এজেন্ট হচ্ছে আপনার ডেসফিরিওক্সামিন। ফেরিটিন লেভেল যদি আপনার 1000-এর উপরে চলে যায়, দেন ইউ হ্যাভ টু ডু চিলেশন থেরাপি। সো আয়রন চিলেশন থেরাপি মানে ডেসফিরিওক্সামিন দিয়ে আপনাকে দিতে হবে, আপনি সাবকিউটেনিয়াসলি দিবেন। এই এখন আপনি আসেন, আমি এটা বলে শেষ করব যে থ্যালাসেমিয়ার রোগীর হিস্ট্রি আপনি কিভাবে বলবেন। হিস্ট্রিতে কি কি বলতে হবে, হাউ লং এটা ডায়াগনোসড, হাজবেন্ডের ইলেকট্রোফোরেসিস করা আছে কিনা, কনসেঙ্গুইনাস ম্যারেজ আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি অফ থ্যালাসেমিয়া আছে কিনা, ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন বি ব্লাড ট্রান্সমিশন কি নিছে নেয় নাই কি, এগুলো হিস্ট্রিতে বলতে হবে। তাহলে আমি যদি একটা দামি হিস্ট্রি বলি যে মিসেস এক্স 24 years old, tiny housewife of the middle socioeconomic condition, hailing from Amok Jaga, got herself admitted at her 36 pregnancy with the chief complaint of her known case of, মানে আমি শুধু থ্যালাসেমিয়া বলতেছি, একটু অন্য কিছু নাই, known case of thalassemia for last 5 years and general weakness for last 1 month. According to the statement, she was a reasonably মানে regularly menstruating woman with average flow and duration. এলএমপি এত, ইডিডি অত, সেটা আর্লি আল্ট্রাসাউন্ডে ডেটেডটা কনফার্ম করা হয়েছে, এবং ইট ওয়াজ হার ধরেন প্ল্যান প্রেগনেন্সি, শি ওয়াজ অন রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ। অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টস, শি ওয়াজ ডায়াগনোসড অ্যাজ আ কেস অফ থ্যালাসেমিয়া ট্রেট 5 years back. And pregnancy plan to বললাম, regular antenatal checkup, duly immunized. She was under checkup under control of obstetrician and হচ্ছে আপনার মেডিসিন স্পেশালিস্ট বা হেমাটোলজিস্ট। এন্ড বললাম যে ওই 4টা জিনিস, হার হাজবেন্ড ইলেকট্রোফোরেসিস ওয়াজ ডান এন্ড ইট ওয়াজ নর্মাল, দেয়ার ইজ নো কনসেঙ্গুইনাস ম্যারেজ ফর 1 month, 15 দিন 7 দিন ধরে she complained generalized weakness, and for this reason she was admitted and she had transfused 2 units of blood transfusion. Regarding obstetric history, she married for 2 years, কোনো contraception নেয় নাই, কোনো এমআর অ্যাবর্শন নাই, she is normotensive, non-diabetic, and now she is on tablet Folisson 5 milligram daily twice. She took throughout her pregnancy. Regarding family history, এখানে খুব ইম্পর্টেন্ট বলতে হবে, কোনো ফ্যামিলি হিস্ট্রিতে ফ্যামিলি মেম্বারদের এই সমস্যাটা নাই, বাউল ব্লাডার হ্যাবিট ইজ নর্মাল, এবং তার বোথ আর প্যারেন্টস ইলেকট্রোফোরেসিস করা হইলে বলবেন হয়েছে, না করা হলে বলবেন যে ইলেকট্রোফোরেসিস করা হয়নি। জেনারেল এক্সামিনেশন আপনি তেমন কিছুই পাবেন না, মডারেটলি অ্যানিমিক পাবেন, বাকি সব নর্মাল পাবেন, পার অ্যাবডোমেনও আপনি সব নর্মাল পাবেন। তো এইভাবে বলে আপনি একটা থ্যালাসেমিয়া রোগীকে ডায়াগনোসিস করতে পারেন। এই হচ্ছে আপনার অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি। ঠিক আছে, অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি লাস্ট একটা আপনার কনফারেন্স হলো কিভাবে আপনি কি করবেন। আপনারা ওজিএসবি গাইডলাইনটা বললেই হবে, এখানে আরেকটা কিছু জিনিস আমাদের এক্সট্রা বই থেকে পড়তে হয়, আমি একটু বলে দিচ্ছি। যেমন কখন ওরাল ড্রাগ দিবেন, কখন ইনজেক্টেবল দিবেন, ইনজেক্টেবলের কন্ট্রা ইন্ডিকেশন গুলা কি, ওরালের কন্ট্রা ইন্ডিকেশন কি, বা ওরাল ড্রাগ দিলে কি সমস্যা হতে পারে, ইনটলারেন্স হলে দিতে পারবেন না, যে এই প্রত্যেকটা কথা কিন্তু এটা তথ্য থেকে পড়বেন, এটা ডিটেলস আমার পড়ানো লাগবে না, যে আপনি কখন ওরাল ড্রাগটা দিচ্ছেন। ওরাল তো থ্রু আউট আমি প্রেগনেন্সি দিব,
ইনজেক্টেবল তাহলে কখন দিতে হবে? যখন অ্যাবজর্পশন হবে না, রোগী যখন খেতে পারবে না, যখন তার অ্যাবজর্পশন ডিফেক্ট হবে, অথবা ওই যে বললাম যে মডারেট অ্যানিমিয়া হয়ে গেছে, আপনার হাতে সময় নাই, সেক্ষেত্রে আপনি দিতে হবে আপনাকে। ঠিক আছে, কি কি ফর্মে দেই, সুক্রোজের ক্যালকুলেশন এটা লাগে না, কার্বক্সিম্যালটোজ দিয়ে বলে দিয়েন তাহলে। তাহলে এই জিনিসগুলো আমাদের এক্সট্রা বলতে হবে। হ্যাঁ, আমি একটু দেখি বইয়ে যে আর কিছু আছে কিনা, না হলে আমি শেষ করবো। আমাদের এটার বাইরে আসলে ওভাবে বলার নাই, আসবেও না। দেখেন, যে টার্মগুলো আমি বললাম এগুলো পরীক্ষায় আসলে এভাবে জিজ্ঞাসা করে। যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ব্লাড ভ্যালুস গুলা কি, যে সেরাম আয়রন কমে যাচ্ছে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, পার্সেন্ট স্যাচুরেন্স বাড়তেছে, এগুলা জিজ্ঞাসা করে। হ্যাঁ, টিপিক্যাল একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ব্লাড পিকচারে আপনি কি পাবেন। কমপ্লিকেশন অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি আমি বললাম, এগুলো অলরেডি বলছি। আচ্ছা, আরেকটা জিনিস, নর্মাল ব্লাড ভ্যালু, মানে ব্লাডে যে হিমাটোলজিক্যাল চেঞ্জ ডিউরিং প্রেগনেন্সি, এটা বলতে হবে, এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, এটা বলেছি। আচ্ছা, এখন হচ্ছে আপনি এনিমিয়ার বললামই তো যে আয়রন থেরাপি দিবেন, ওরাল বা প্যারেন্টেরাল। হ্যাঁ, প্যারেন্টাল ওরাল তো বললামই 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন 200, যেটা ফেরাস সালফেট থাকতেছে, এগুলো বসব বলছি। রেসপন্স অফ থেরাপি বুঝতে পারবেন, সেটা বলছি। কেন ফেলিওর হচ্ছে, দেখেন ফেলিওর হয় কিভাবে, যে ইমপ্রপার টাইপিং অফ অ্যানিমিয়া যদি হয়, ডিফেক্টিভ অ্যাবজর্পশন যদি হয়, পেশেন্ট যদি আয়রন না খায়, কারো যদি ব্লিডিং পাইলস থাকে, হ্যাঁ, এই সমস্ত কারণে প্যারেন্টাল থেরাপি আমরা দিব। রিপিটে আমরা সাধারণত এখন কার্বক্সিম্যালটোজ দিয়ে দিই। ঠিক আছে, ইন্ডিকেশন কি, কন্ট্রা ইন্ডিকেশন অফ ওরাল আয়রন যদি থাকে, পেশেন্ট যদি নন কোঅপারেটিভ হয়, এবং পেশেন্টের যদি মানে ফার্স্ট ট্রাইমেস্টারে সিভিয়ার ভমিটিং এর সময় অ্যানিমিয়া পায়। আচ্ছা, এগুলা গেল, ম্যানেজমেন্ট বলে ফেলছি। এই তো, আসলে এখানে আর কিছু নাই। এবং আপনাকে কিন্তু পিওরপেরিয়াম পর্যন্ত কিন্তু আপনাকে দিতে হবে আয়রন। ঠিক আছে, আর হিমোগ্লোবিনের প্যাথের কথা তো বললাম। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি কিন্তু থ্যালাসেমিয়ার প্রি কনসেপশনাল কাউন্সিলিং পড়বেন। প্রি কনসেপশনাল কাউন্সিলিং, যে কোনো মেডিকেল ডিসঅর্ডারের প্রি কনসেপশনাল কাউন্সিলিং পড়তে হবে। আরেকটা জিনিস এসিকিউতে আসে, আচ্ছা এটা বাদ দিচ্ছি আমি। এনিমিয়ার মধ্যে আপনার কিন্তু প্লেটলেট ডিসঅর্ডার, যেটা থ্রোম্বোসাইটোপেনিয়া, জেস্টেশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া এবং আইটিপি, এখানে দত্তে যেতটুকু আছে শুধু ওই আটা পাতা, এগুলা কিন্তু পরীক্ষা মানে আসবে, রিটেনেও আসে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আলফা থ্যালাসেমিয়া তো বললাম, 4টা জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এখানে একটা জিন ডিলেশন হলে একরকম, 2টা জিন হলে একরকম। মিউটেশন যদি 2টা জিন যদি হয়, একটা জিন হলে জাস্ট সাইলেন্ট ক্যারিয়ার। 2টা জিন যদি হয় আপনার, তাহলে পেশেন্টটা মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর। আর যদি 3টা জিন হয়, তাহলে হিমোগ্লোবিন এইচ ডিজিজ। 4টা জিন হলে হিমোগ্লোবিন বার্ডস। হুম, বিটা থ্যালাসেমিয়া পুরোটাই বললাম। বিটা থ্যালাসেমিয়ার প্রি কনসেপশনাল কাউন্সিলিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস ইজ ম্যান্ডেটরি। ঠিক আছে, এটাও জিজ্ঞাসা করে যে প্রি কনসেপশনাল প্রি ম্যারিটাল হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস যে আমাদের জরুরি। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, সিকলিং কখন হয়, এটা ইম্পর্টেন্ট। সিকল সেল অ্যানিমিয়া যেটা, সেটা দেখেন আপনারা, যেটা এটা একটা হেরিডিটারি ডিজিজ। হ্যাঁ, এটা একটা পয়েন্ট মিউটেশন হয় বিটা গ্লোবুলিন চেইন ক্রোমোজোম নাম্বার 11। এখানে বলছে যে সাবস্টিটিউশন অফ ভ্যালিন ফর গ্লুটামিক অ্যাসিড এট পজিশন 6 অফ দ্য বিটা চেইন, মানে গ্লুটামিক অ্যাসিডের সাবস্টিটিউশন হয় ভ্যালিন দিয়ে। এখানে মেইনলি যেটা সিকল সেল থ্যালাসেমিয়া, সিকল সেল ক্রাইসিসের কথা বলে, সিকল সেল ডিজিজের কথা বলে। এটা প্যাথোফিজিওলজিটা কি, রেড সেল উইথ হিমোগ্লোবিন এস যেটা, সেটা আসলে অক্সিজেনেটেড স্টেজে নরমালি থাকে, বাট ডিঅক্সিজেনেট স্টেজে ও পলিমারাইজ হয় এবং সিকলিং হয়। এই সিকল শেপ সেলগুলা ব্লক করে ফেলে মাইক্রোসার্কুলেশন ডিউ টু দেয়ার রিজিড স্ট্রাকচার। তো আলটিমেটলি পেশেন্টের ইনফেকশন, অ্যাসিডোসিস, ডিহাইড্রেশন, হাইপোক্সিয়া, কুলিং এগুলো হবে। তাহলে এই জিনিসটার জন্যই সিকলিং হবে। ডায়াগনোসিস কিভাবে হবে, রিফ্র্যাক্টরি হাইপোক্রমিক অ্যানিমিয়া, আইডেন্টিফিকেশন বাই সিকলিং টেস্ট, পারসিস্টেন্ট রেটিকুলোসাইটোসিস থাকে এবং হাই সেরাম আয়রন লেভেল থাকে, আর হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে আপনি পাবেন। এটার এফেক্ট অফ প্রেগনেন্সি কি, ও প্রি ম্যাচুরিটি করে, মিসকারেজ করে, প্রি এক্লামশিয়া, পিপিএইচ এগুলা করতেছে।
আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এফেক্ট অফ ডিজিজ কি, যে সিকেল সেল অ্যানিমিয়া হলে দেয়ার ইজ চান্স অফ সিকেল সেল ক্রাইসিস। এখানে দুই ধরনের ক্রাইসিস হয়, হিমোলাইটিক ক্রাইসিস, পেইনফুল ক্রাইসিস। দত্তে হুবাহু আছে, হুবাহু পড়বেন। হিমোলাইটিক ক্রাইসিস হচ্ছে আপনার হিমোলাইসিসে র্যাপিডলি অ্যানিমিয়া এবং জন্ডিস হয়, লিউকোসাইটোসিস, ফিভার। আর পেইনফুল বা ভেসোঅক্লুসিভ ক্রাইসিস যেটা, সেটা বোনস, কিডনি, হিপাটোস্প্লিনোমেগালি, হার্ট, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। ওই যে সিকলিং গুলা ওই ক্যাপিলারি থ্রম্বোসিস করে ফেলে রিজিড স্ট্রাকচারের কারণে, তাকে ভেসো অক্লুশন হয়। বোনসে হলে আপনার অস্টিওনেক্রোসিস, কিডনিতে হলে রেনাল মেডুলাতে হয়, হেপাটোস্প্লানোমেগালি লাং ইনফ্রাকশন হচ্ছে, হার্টে ফেলিওর হচ্ছে, নিউরোলজিক্যাল হলে কনভালশন হচ্ছে, স্ট্রোক হচ্ছে। এই কিভাবে ম্যানেজ করবেন? ম্যানেজ হচ্ছে কেয়ারফুল অ্যান্টিনেটাল সুপারভিশন। বললাম তো আপনার এখানে মানে অক্সিজেনেটেড স্টেজে কোনো সমস্যা নাই, এয়ার ট্রাভেলিং করা যাবে না, প্রোফাইলেকটিক ফলিক অ্যাসিড দিতে হবে, আয়রন সাপ্লিমেন্টেশন রিজার্ভ রাখতে হবে, শুধু আয়রন ডেফিসিয়েন্সি হলে দিবেন। প্রোফাইলেকটিক বুস্টার অর এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন আপনি দিতে পারেন। আপনার ইনফেকশন কন্ট্রোল করার জন্য পেনিসিলিন দিবেন আপনি। এই তো হাইড্রোক্সি ইউরিয়া ডিজিজ মডিফাইং এজেন্ট হিসেবে দেওয়া হয়। লেবার এবং ডেলিভারিতে এখানে ভ্যাজানাল ডেলিভারি প্রেফার্ড, এপিডুরাল অ্যানালজেসিয়া দিবেন, লো মলিকুলার ওয়েট হেপারিন লাগে, কর্ড ব্লাড করে হিমোগ্লোবিনোপ্যাথি স্ক্রিনিং করতে হয়। এই তাহলে এই হচ্ছে আমার অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। তাহলে এটা হচ্ছে আমার হার্ট ডিজিজ এবং অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি সরাসরি পাবেন না, তবে এইভাবে পাবেন। আর হার্ট ডিজিজ আপনি সরাসরি পাবেন। হার্ট ডিজিজের এ টু জেড আপনাকে কেস হিসেবে পড়তে হবে। অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি রিটার্নের জন্য পড়তে হবে, কিন্তু কেস হিসেবে সরাসরি হয়তো পাবেন না, কিন্তু আপনি হার্ট ডিজিজ পুরোপুরি পাবেন। একটা লাইনও বাদ দিতে পারবেন না। আমি যা বলছি ওগুলোর বাইরে ইনশাল্লাহ কিছু আসে না, আসলে ধরার কোনো সুযোগ নেই। হার্ট ডিজিজ এটা একটা সুবিধা, মানে পেইড কোশ্চেন তো সুন্দর করে আপনার বলতে পারলে বের হয়ে আসে জিনিসটা। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমি শেষ করব, আমাদের ইফতারের সময় হয়ে যাচ্ছে। সবাইকে তাহলে আসসালামু আলাইকুম। আরেকবার আমি একটু দুঃখিত, আমার নেটওয়ার্ক খারাপ ছিল, আপনারা মানে ভিডিও নাকি আসছিল না, হতে পারে কোনো একটা সমস্যা আমার ওয়াইফাই এ, এই জন্য হয়তো এরকম হয়েছে। কোনো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আমি শেষ করছি।
Good.